ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফার্মাস্ট্রিট একাডেমি। দেখো, তোমাদের সোশ্যাল ফার্মাসির যে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে পুরো সিলেবাস থেকে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনগুলো প্রায় পরীক্ষাতে রিপিট হয়, তো এরকমভাবে কিছু কোশ্চেন আজকে আমি তোমাদের আলোচনা করে দেবো, যাতে তোমাদের পরীক্ষাতে একটু তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, এই কোশ্চেনগুলো আমাদের ফলো করা দরকার, বা এগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, এগুলোকে একটু বেটারভাবে রেডি করে নেওয়া দরকার। দেখো, তো সোশ্যাল ফার্মাসিতে আমাদের খুব টাফ সাবজেক্ট কিছু নয়। সোশ্যাল ফার্মাসি ইটস এ ভেরি ভেরি ইজি সাবজেক্ট। শুধু তোমাকে কিছু পয়েন্ট মনে রাখতে হবে, এবং সেই পয়েন্টগুলো মনে রাখলে তুমি লিখতে পারবে, কোনো প্রবলেম নেই সোশ্যাল ফার্মাসিতে। চলো আমরা দেখি কি কি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে সোশ্যাল ফার্মাসিতে। আমি এক এক করে কোশ্চেনগুলো তোমাদের সামনে শর্টলি ডিসকাশন করে দেবো। তোমরা চাইলে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমরা তোমাদের বই থেকে বা অন্য কোনো সোর্স থেকে তোমরা কিন্তু সেটা ডিটেলসে কিন্তু তোমরা স্টাডি করতে পারো। ওকে, তো দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা একদম শুরু থেকেই শুরু করছি, মানে একদম সিলেবাসের শুরু থেকে পরপর করে আমরা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখবো এখানে। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, এক্সপ্লেন বা ডিসক্রাইব দ্য রোল অফ ফার্মাসিস্ট ইন পাবলিক হেলথ। একজন ফার্মাসিস্টের পাবলিক হেলথে কি রোল থাকতে পারে? দেখো, ফার্মাসিস্ট হচ্ছে একজন ভেরি ইম্পর্টেন্ট আমাদের হেলথ কেয়ার যে সিস্টেমটা, তার মধ্যে ফার্মাসিস্টের রোল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কি কি রোল দেখতে পাবো, যেমন হচ্ছে কি কি না, মেডিসিন এক্সপার্ট, ফার্মাসিস্ট অ্যাজ এ মেডিসিন এক্সপার্ট খুব ভালো রোল থাকে। হেলথ এডুকেটর হিসাবেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল দেখা যায়। পেশেন্ট কাউন্সেলিং হিসাবেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু ফার্মাসিস্টের থাকে। নেক্সট, আরও কিছু, যেমন পাবলিক হেলথ প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় যে পাবলিক হেলথ প্রোগ্রামগুলো হয় সেখানেও কিন্তু এই সাপোর্ট, মানে বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া, পাবলিক হেলথ প্রোগ্রাম রিলেটেড, সেখানেও কিন্তু ফার্মাসিস্টের রোল বিভিন্ন বিভিন্ন পরিমাণে দেখা যায়। তো দেখো, মেডিসিন এক্সপার্ট মানে হচ্ছে যেখানে যে সমস্ত মেডিসিনগুলো আমাদের হেলথ সিস্টেমে খুব ইম্পর্টেন্ট, সেগুলো এনশিওর করা, ডিসপেন্সিং করা, স্টোরেজ করা, ইউজ, এগুলো হচ্ছে একজন ফার্মাসিস্টের খুব ইম্পর্টেন্ট রোল থাকে। নেক্সট হচ্ছে অ্যাডভাইস অন প্রপার ডোজেস, প্রপার ডোজ কি হতে পারে, সাইড এফেক্ট কি হতে পারে, ড্রাগ ইন্টারাকশন কি হতে পারে, একজন ফার্মাসিস্টের সেখানে কিন্তু খুব ভালো রোল থাকে আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপরে। নেক্সট, হেলথ এডুকেটর হিসাবে বিভিন্ন ধরনের ডিজিজকে কিভাবে প্রিভেনশন করতে হয়, হাইজিন কিভাবে মেনটেন করতে হয়, নিউট্রিশন কিভাবে মেনটেন করতে হয়, এগুলো নিয়ে ফার্মাসিস্টের রোল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের যে সমস্ত ডিজিজগুলো অ্যাওয়ারনেস দরকার, বা অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দেওয়া, মানে বিভিন্ন রকম হেলথ রিলেটেড যে অ্যাওয়ারনেসগুলো সেগুলোকে ছড়িয়ে দেওয়া, টোবাকো সেসেশন, ইমিউনাইজেশন নিয়ে, স্যানিটেশন নিয়ে, এগুলো হচ্ছে একটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ফার্মাসিস্টের একজন রোল থাকে। পেশেন্ট কাউন্সেলিংয়ের উপরে অবশ্যই ফার্মাসিস্টের একটা খুব ভালো রোল থাকে। অবশ্যই বিভিন্ন ধরনের যে ডায়াবেটিস বা হাইপার টেনশন, যে ডিজিজগুলো, এরকম টাইপের ডিজিজ যেগুলো, সেগুলোতে অবশ্যই পেশেন্ট কাউন্সেলিং খুবই ইম্পর্টেন্ট। টাইম টু টাইম কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সাপোর্ট ইন পাবলিক হেলথ প্রোগ্রাম, বিভিন্ন ধরনের যে পোলিও যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রামগুলো হয়, এইডস রিলেটেড এখন প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাম্পিং চলছে, প্রোগ্রাম চলছে। তো সেগুলোতে কি হয়, একজন ফার্মাসিস্টের ভীষণ পরিমাণে একটা কিন্তু রোল দেখা যায় সেখানে। আর বিভিন্ন ধরনের যে ভ্যাকসিনেশন বা হেলথ স্ক্রিনিং যে ক্যাম্পগুলো বিভিন্ন ডিজিজ রিলেটেড, সেখানেও কিন্তু ফার্মাসিস্টের অনেক ইম্পর্টেন্ট কিন্তু সাপোর্ট দেখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, এনলিস্ট ভেরিয়াস ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। দেখো, এখানে কিন্তু আমাদের এই সাবজেক্টে কিন্তু তোমাকে পয়েন্ট করে লিখতে হবে। পয়েন্টগুলো মনে রেখো, যেমন এখানে বললাম যে একজন ফার্মাসিস্টের কি কি রোল থাকতে পারে। তো এখানে অনেকগুলো পয়েন্ট তোমরা দেখেছো, পয়েন্ট করে লিখবে, তাহলে তোমাদের লিখতেও সুবিধা হবে, এবং পয়েন্ট করে লিখলে আনসারটা লেখাটাও বেশ গুছিয়ে লেখা যায়। যাই হোক, তো নেক্সট, এনলিস্ট ভেরিয়াস ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, মানে বিভিন্ন ধরনের যে কমিউনিকেবল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ, সেই কমিউনিকেবল বা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কি কি আমাদের কোনগুলো ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রয়েছে, বা কি কি প্রোগ্রাম আমাদের ইন্ডিয়াতে চলছে। দেখো, প্রথমে আমি যদি বলি কমিউনিকেবল ডিজিজের কথা, কমিউনিকেবল ডিজিজ মানে যে ডিজিজগুলো কি হয়, ছড়িয়ে পড়ে, পার্সন টু পার্সন যেগুলো ছড়িয়ে পড়ে। তো কি কি রয়েছে সেখানে, রিভাইজ ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, আরএনটিসিপি যেটাকে বলা হয়ে থাকে, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম আমাদের হয়ে থাকে। নেক্সট, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল লেপ্রোসি এরাডিকেশন প্রোগ্রাম, এগুলো হচ্ছে কিছু আমাদের ইম্পর্টেন্ট কন্ট্রোল প্রোগ্রাম, যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুব ইম্পর্টেন্টলি ভাবে এগুলোকে কিন্তু সাকসেসফুল করা হয়। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই এফআইপি? দেখো, এফআইপি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের ফার্মাসিতে। কীরকমভাবে? এফআইপি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন।
এই এফআইপি মানে ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন, এটা হচ্ছে একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন মেনলি কি করে, আমাদের ফার্মাসি মানে গ্লোবালি আমাদের ফার্মাসিটাকে রিপ্রেজেন্ট করে, ফার্মাসিউটিক্যাল সায়েন্সকে রিপ্রেজেন্ট করে, ফার্মাসিউটিক্যাল এডুকেশনকে রিপ্রেজেন্ট করে, যেটা মেনলি এস্টাবলিশমেন্ট করা হয়েছিল 1912-তে, এবং যার হেডকোয়ার্টার বর্তমানে কিন্তু নেদারল্যান্ডে রয়েছে। নেক্সট, এর পারপাস কি অ্যাকচুয়ালি, এফআইপির পারপাস কি না, ফার্মাসি প্র্যাকটিস রিলেটেড, ফার্মাসিউটিক্যাল সায়েন্স রিলেটেড, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি রিলেটেড গ্লোবালি কিছু অ্যাডভান্স, যার জন্য আমাদের কি কি হতে পারে না, একটা গ্লোবালি একটা হেলথ সিস্টেম যাতে বেটার হতে পারে, সেটার পিছনে এই অর্গানাইজেশন কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, নেক্সট, নেক্সট কোশ্চেনে চলে আসো। দেখো, মেনশন ভেরিয়াস ডাইমেনশন টাইপস অ্যাসপেক্ট অফ হেলথ, মানে হচ্ছে হেলথ, হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের যে টাইপসগুলো রয়েছে, যেমন হেলথের বিভিন্ন টাইপ বলতে আমরা কি বুঝি, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, এই যে সমস্ত হেলথ টাইপসগুলো, এগুলো একবার দেখে নিও, কারণ অনেক সময় কোশ্চেন আসে যে হেলথ কাকে বলে, বা হেলথের বিভিন্ন টাইপগুলো, বা হেলথের বিভিন্ন ডাইমেনশনগুলো। তো দেখো, ফিজিক্যাল হেলথ মানে হচ্ছে, ফিজিক্যাল হেলথ মানে হচ্ছে যে প্রপারলি ফাংশনিং অফ বডি সিস্টেম, মানে বডি সিস্টেমটা প্রপারলি ফাংশনাইজড হতে হবে, তো সেখানে আমরা বলবো দ্যাট ইজ দ্য ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ মানে দ্যাট পারসন কি হবে না, আলটিমেটলি টোটালি তার বডিতে ডিজিজের অ্যাবসেন্স হবে, এবং সেখানে কিন্তু প্রপারলি বডি ফাংশন হবে, বডির সমস্ত অর্গান, সমস্ত ফাংশন যেন প্রপার মেনটেন থাকে, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল হেলথ। মেন্টাল হেলথ বলতে, মেন্টাল হেলথ বলতে আমাদের সাইকোলজিক্যালি যে ওয়েল বিং, বা সাইকোলজিক্যালি যে আমাদের অ্যাক্টিভিটি, বা সাইকোলজিক্যাল ফাংশন যাতে আমাদের একটা প্রপার ফাংশনিং থাকে, দ্যাট ইজ দ্য মেন্টাল হেলথ। সোশ্যাল হেলথ মানে হচ্ছে কি না, সোসাইটির মধ্যে যে হেলদি রিলেশনশিপ, মানে সোসাইটিতে যত পার্সন রয়েছে, যত পপুলেশন মানে আমাদের পপুলেশন রয়েছে, সেই পপুলেশনের মধ্যে যে একটা ওয়েল বিং কানেকশন বা একটা হেলদি রিলেশনশিপ মেনটেন, দ্যাট ইজ দ্য সোশ্যাল হেলথ। নেক্সট, স্পিরিচুয়াল হেলথ মানে হচ্ছে যে ইনার পিস, বা মানে স্পিরিচুয়াল হেলথ মানে হচ্ছে কি লাইফের মধ্যে একটা পিস তৈরি করা, ইনার পিস, একটা ফ্রুটফুল বা একটা এফেক্টিভনেস পিস তৈরি করা লাইফের মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল হেলথ। আর এনভায়রনমেন্টাল হেলথ হচ্ছে যেখানে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ক্লিন অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট সারাউন্ডিং, আমাদের আশেপাশে, আর আমাদের আশেপাশে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একটা হেলদি এনভায়রনমেন্ট রয়েছে, দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টাল হেলথ। তো এই হেলথ যে টাইপসগুলো, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই দেখেছো। এখানে কোশ্চেন হতে পারে মেন্টাল হেলথ কি, বা ফিজিক্যাল হেলথ কাকে বলে। তো দেখো, হোয়াট ইজ মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ মানে মেন্টাল হেলথ ইজ এ স্টেট অফ ইমোশনাল সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। মানে মেন্টাল হেলথে কি হয়, যে ইমোশনালি বা হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে আজকের দিনে আমরা মেন্টালি বিভিন্ন ধরনের কন্ডিশন দেখতে পাই, যেমন ডিপ্রেশন, যেমন অ্যাংজাইটি, যেমন হচ্ছে বলা যেতে পারে যে ইনসমনিয়া, এই যে সমস্ত কিছু, স্ট্রেস, এই যে সমস্ত কিছু, এগুলো কিন্তু কখনো একটা মেন্টাল হেলথ, হেলদির মধ্যে পড়ে না। মেন্টাল হেলথ মানে হচ্ছে যেখানে টোটালি আমাদের ফ্রি থাকতে হবে ইমোশনালি, সাইকোলজিক্যালি এবং সোশ্যাল ওয়েল বিং বিভিন্ন পারপাস নিয়ে, যেখানে আমাদের মেন্টাল হেলথ একটা হেলদি ফাংশনালি মানে ফাংশন পজিশনে থাকে বা কন্ডিশনে থাকে, দ্যাট ইজ দ্য মেন্টাল হেলথ। ঠিক আছে, তার মানে মেন্টাল হেলথ মানে এই নয় যে বিভিন্ন ধরনের স্ট্রেস নিয়ে সেটাকে আমরা মেন্টাল হেলথ বলবো, নো, মেন্টাল হেলথ মানে হচ্ছে মেন্টালি সমস্ত কিছু প্রপার ফাংশনিং থাকবে, মেন্টালি সমস্ত কিছু একদম ফ্রি, সমস্ত কিছু থেকে, অ্যাংজাইটি স্ট্রেস থেকে, এগুলো থেকে ফ্রি, দ্যাট ইজ দ্য মেন্টাল হেলথ। ইট হেল্প এ পারসন টু, মেন্টাল হেলথ আমাদের কিভাবে হেল্প করে না, হচ্ছে আমাদের এখানে দেখো ওয়ার্ক প্রোডাক্টিভিটি, যে কোনো কাজ, আমরা যে সারাদিনে যা যা কাজকর্ম করি, সেটা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য আমাদের মেন্টাল হেলথ হেল্প করে থাকে। নেক্সট, যে কোনো ডিসিশন নিতে গেলে, কোনো ধরনের কোনো ডিসিশন মেকিং যদি হয়, সেখানে আমাদের কি হয়, মেন্টালি হেলথ যদি প্রপার ফাংশন থাকে, প্রপার ফাংশনিংয়ে থাকে, তাহলে আমাদের সেই ডিসিশনগুলো আমরা বেটারভাবে নিতে পারি, সঠিকভাবে চিন্তাভাবনা করে সেই ডিসিশনগুলো নিতে পারি। তো দ্যাট ইজ দ্য আলটিমেটলি মেন্টাল হেলথ আমাদের হেল্প করে থাকে। ঠিক আছে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ দ্য হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিকেটর অফ হেলথ। হেলথ ইন্ডিকেটর কাকে বলে, এবং হেলথ ইন্ডিকেটরের বিভিন্ন ক্যারেক্টারিস্টিকগুলো কী কী। দেখো, হেলথ ইন্ডিকেটর হচ্ছে, হেলথ ইন্ডিকেটর আর মেজারেবল ভ্যারিয়েবল ইউজ টু অ্যাক্সেস দ্য হেলথ স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল অর পপুলেশন। হেলথ ইন্ডিকেটর বলতে আমরা সেটাই বুঝি যে ওই পপুলেশনে হেলথ স্ট্যাটাস কি রয়েছে, আলটিমেটলি
হোয়াট ইজ দ্য কারেন্ট হেলথ স্ট্যাটাস অফ দিস পার্টিকুলার পপুলেশন বা অফ দিস পার্টিকুলার সোসাইটি, আমরা সেটাকে কি বলবো, দ্যাট ইজ দ্য ইন্ডিকেটর অফ হেলথ বা হেলথ ইন্ডিকেটর বলে থাকি। তো হেলথ ইন্ডিকেটরে আমাদের কি কি সাহায্য হতে পারে, কি কি হেল্প হতে পারে? না, হেলথ ইন্ডিকেটর হলে আমরা বুঝতে পারবো যে কোনো একটা ডিজিজ, বার্ডেন অফ ডিজিজ মানে হচ্ছে সেই ডিজিজটা কি কন্ডিশনে এখন আমাদের পপুলেশনের মধ্যে রয়েছে, কতটা পার্সেন্টেজ হারে বা আমাদের মানুষ সেখানে এফেক্টেড হচ্ছে, কিভাবে সেই ডিজিজটা আমাদের আশেপাশে ছড়িয়ে পড়ছে, মানে আমরা ওভারঅল একটা ডিজিজের কারেন্ট স্ট্যাটাস কি, আমাদের পপুলেশনের মধ্যে ডিজিজের কারেন্ট স্ট্যাটাস কি, হেলথ হেলথ সার্ভিস কিভাবে সেখানে এফেক্টিভ হচ্ছে, কি কি হেলথ পলিসি সেখানে ইম্প্যাক্ট করা যায়, তো দ্যাট ইজ দ্য আলটিমেটলি কি হয় না ইন্ডিকেটর বলে থাকি বা হেলথ ইন্ডিকেটর বলে থাকি। তো হেলথ ইন্ডিকেটর যেমন হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট, তার মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট আমরা এগুলোকে ইন্ডিকেট করতে পারি, ম্যাটারনাল মর্টালিটি রেট আমাদের ইন্ডিকেট করা হয়। তো এই সমস্ত কিছু আমাদের কিন্তু আরও, যেমন হচ্ছে যে ডেথ রেট বা হচ্ছে যে আমাদের বার্থ রেট, এই সমস্ত কিছু আমরা কি করি, হেলথ ইন্ডিকেটর থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি একটা পপুলেশনের মধ্যে। ঠিক আছে। নেক্সট, ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আইডিয়াল হেলথ ইন্ডিকেটর। একটা আইডিয়াল হেলথ ইন্ডিকেটর আমরা কখন বলবো, একটা আইডিয়াল হেলথ ইন্ডিকেটর কখন হবে, যখন দেখো, যখন একটা পপুলেশনের মধ্যে ফ্রুটফুলভাবে, যখন একটা পপুলেশনের মধ্যে প্রপারলি আমি কি করব, সমস্ত ডিটেকশন করতে পারবো ডিজিজ রিলেটেড, সেই ডিজিজ থেকে কতজন ডেথ হচ্ছে সেটা, নেক্সট হচ্ছে কতজন সেখানে এফেক্টেড হচ্ছে, কতজন পার্সন আমার পপুলেশনের মধ্যে যারা নিউ বার্থ হচ্ছে, কত পার্সেন্টেজে আমাদের টাইম টু টাইম মানে যে প্রেগনেন্সি রেট, সমস্ত কিছু যখন আমরা প্রপারলি ইন্ডিকেট করতে পারবো, তখন হচ্ছে কি আমরা বলবো দ্যাট ইজ দ্য আইডিয়াল হেলথ ইন্ডিকেটর। এই পয়েন্টগুলো বা এই ক্যারেক্টারিস্টিকগুলো আমাদের আছে। ঠিক আছে, তো এটা একবার তোমরা বই থেকেও দেখে নিও। ঠিক আছে। নেক্সট, রাইট এ নোট অন মর্টালিটি ইন্ডিকেটর। মানে মর্টালিটি ইন্ডিকেটর মানে হচ্ছে যেখানে একটা পপুলেশনে আমরা ডেথ রেট কতটা সেটা যখন আমরা ইন্ডিকেট করতে পারি। দেখো, ইন্ডিকেট করা মানে হচ্ছে কিরকম, মর্টালিটি ইন্ডিকেটর আর মেজার ইউজ টু অ্যাক্সেস দ্য ফ্রিকোয়েন্সি অফ ডেথ ইন এ পপুলেশন। একটা পপুলেশনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম টু টাইম আমরা দেখব যে সেখানে ডেথ হওয়ার ফ্রিকোয়েন্সি কতটা রয়েছে, দ্যাট ইজ দ্য মর্টালিটি ইন্ডিকেটর। দে রিফ্লেক্ট দ্য হেলথ স্ট্যাটাস, ডিজিজ বার্ডেন অ্যান্ড এফেক্টিভনেস অফ হেলথ কেয়ার ইন এ রিজন। একটা পার্টিকুলার রিজনের মধ্যে, পার্টিকুলার একটা সোসাইটির মধ্যে আমাদের যে এফেক্টিভনেস অফ হেলথ কেয়ার বা ডিজিজ বার্ডেন কতটা হচ্ছে, হেলদি স্ট্যাটাস কতটা রয়েছে, এটাও কিন্তু আমরা সেখান থেকে বুঝতে পারি মর্টালিটি ইন্ডিকেটরের মাধ্যমে। নেক্সট, টাইপ অফ মর্টালিটি ইন্ডিকেটর। কি কি টাইপের মর্টালিটি ইন্ডিকেটর আমরা মানে আমরা করে থাকি, যেমন হচ্ছে ক্রুড ডেথ রেট। ক্রুড ডেথ রেট মানে হচ্ছে টোটাল ডেথ রেট 1000 পপুলেশন পার ইয়ার। একটা পপুলেশনের মধ্যে 1000 অফ পিপুলের একটা পপুলেশন, যেখানে টোটাল ডেথ রেট কতটা হচ্ছে পার ইয়ারে, দ্যাট ইজ দ্য আলটিমেটলি ক্রুড ডেথ রেট। ঠিক আছে। নেক্সট, ইনফ্যান্ট মর্টালিটি রেট কোন, ইনফ্যান্ট মর্টালিটি হচ্ছে ডেথ অফ ইনফ্যান্ট, মানে 1 বছরের কম, মানে একদম ইনফ্যান্ট বেবি, যা ইনফ্যান্ট বেবির অনেক সময় আমরা আশেপাশে শুনে থাকি যে জন্ম হওয়ার পরে বেবিটা ডেথ হয়ে যায় অনেক সময়। তো এই যে কন্ডিশনগুলো, ইনফ্যান্ট বেবির যে ডেথ কন্ডিশনগুলো আমাদের পার 1000 লাইভ বার্থে কতটা, মানে পার 1000 বার্থের পরে ইনফ্যান্টের ডেথ রেট কতটা হয়ে থাকে, সেটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। নেক্সট হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। দেখো, ম্যাটারনাল মর্টালিটি রেশিওকে আমরা এটাও বলতে পারি, ম্যাটারনাল মর্টালিটি রেটও বলতে পারি। এটাতে কি হয় না, দ্য নাম্বার অফ ওমেন হু ডেথ ডিউরিং প্রেগনেন্সি, বা আমরা বলতে পারি ডিউরিং দ্য চাইল্ড বার্থ। ঠিক আছে। তো ডিউরিং প্রেগনেন্সি বা ডিউরিং চাইল্ড বার্থে নাম্বার অফ যে ওমেন বা নাম্বার অফ মাদার্স যেখানে ডেথ কজ করে, দ্যাট ইজ দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট। এটাকে আমরা ম্যাটারনাল মর্টালিটি রেশিও বলতে পারি। ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আমাদের মর্টালিটি ইন্ডিকেটর। তো এরকমভাবে আমরা বিভিন্ন মর্টালিটি ইন্ডিকেটর দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি বা আমরা আইডেন্টিফাই করতে পারি একটা হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে কতটা কি পারপাসে ডেথ কজ হচ্ছে, এবং সেই রিপোর্ট থেকে আমরা সেটাকে অ্যানালিসিস করে ফার্দার বিভিন্ন হেলথ রিলেটেড রিপোর্ট আমরা সেখানে পেশ করতে পারি। ঠিক আছে। চলো নেক্সট, প্রিভেনশন অ্যান্ড হেলথ কেয়ারের থেকে কোশ্চেন দেখি। ডিফাইন ডেমোগ্রাফি, গিভ দ্য অবজেক্টিভ টু স্টাডি দ্য পপুলেশন। দেখো,
ডেমোগ্রাফি কি অ্যাকচুয়ালি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ডেমোগ্রাফি হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি যেখানে হিউম্যান পপুলেশনকে নিয়ে আমরা করে থাকি একটা সায়েন্টিফিক স্টাডি, যেখানে কি হয় না, এই ডেমোগ্রাফিতে আমরা ডেমোগ্রাফি করে বুঝতে পারি যে একটা পপুলেশনের ট্রেন্ড কতটা চলছে, মানে পপুলেশন গ্রোথ কতটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমরা জানি যে ইন্ডিয়াতে বা ধীরে ধীরে আমাদের ওয়ার্ল্ডে প্রচুর পপুলেশন গ্রো হচ্ছে। তো এই ডেমোগ্রাফি করে আমরা বুঝতে পারি টাইম টু টাইম যে পপুলেশন গ্রোথ কতটা হচ্ছে। নেক্সট হচ্ছে সেই পপুলেশনের মধ্যে কোন এজের পার্সন বা কোন ফিমেল বা মেল, কোন জেন্ডারের পার্সনের কিভাবে গ্রো হচ্ছে, পপুলেশনের মধ্যে এডুকেশন সিস্টেম, হেলথ সিস্টেম কিভাবে মেনটেন হচ্ছে, কতটা এফেক্ট পড়ছে, পপুলেশনের মাধ্যমে ডিজিজ রিলেটেড কি কি চেঞ্জেস হচ্ছে। তো যেগুলো আমরা করে থাকি আমাদের ডেমোগ্রাফি করে। এই ডেমোগ্রাফি করাটা ভেরি ইম্পর্টেন্ট, এবং দেখবে তোমরাও হয়তোবা দেখেছো বিভিন্ন ইয়ারলি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সার্ভে করা হয়ে থাকে। তো সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডেটা অফ ডেমোগ্রাফি আমরা বলতে পারি। সেটাও কিন্তু ডেমোগ্রাফি তৈরি করার জন্য একটা টাইপের আমাদের ডেটা হয়ে থাকে। ঠিক আছে। তো ডেমোগ্রাফি অবজেক্টিভগুলো কি কি যেগুলো বললাম, ডেমোগ্রাফি করার উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইজ পপুলেশন ট্রেন্ড, ঠিক আছে। নেক্সট, টু আন্ডারস্ট্যান্ড দ্য এজ, সেক্স অ্যান্ড কম্পোজিশন অফ দ্য পপুলেশন, টু প্ল্যান ফর হেলথ কেয়ার, এডুকেশন, হাউজিং অ্যান্ড আদার পাবলিক সার্ভিস, মানে যে পপুলেশনের মধ্যে এডুকেশন সিস্টেম কি চলছে, হেলথ কেয়ার সিস্টেম কি কি রয়েছে, বা হচ্ছে হাউজিং, মানে তাদের যে বাসস্থান পপুলেশনের মধ্যে সেটা কি কন্ডিশনে ডেভেলপ হচ্ছে, কতটা ডেভেলপ হয়েছে, কতটা আন্ডার ডেভেলপ, এগুলো আমরা বুঝতে পারি। টু স্টাডি দ্য কজ অ্যান্ড এফেক্ট অফ পপুলেশন চেঞ্জেস, পপুলেশন চেঞ্জের মধ্যে কি কি আমাদের এফেক্ট হয়, কি কি আহ, কারণ হতে পারে, কি কি তার এফেক্ট প্রভাব পড়তে পারে, সেগুলো নিয়ে আমরা আমাদের ডেমোগ্রাফিতে জানতে পারি। নেক্সট, ফ্যামিলি প্ল্যানিংটা কি, ফ্যামিলি প্ল্যানিং কি আর অবজেক্টিভ অফ দ্য ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং এর মেন উদ্দেশ্য কি কি। দেখো, ফ্যামিলি প্ল্যানিং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্যামিলি প্ল্যানিং রেফার টু দ্য প্র্যাকটিস অফ কন্ট্রোলিং দ্য নাম্বার অফ অ্যান্ড স্পেসিং অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি থ্রু দ্য ইউজ অফ কন্ট্রাসেপটিভ মেথড। মানে ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে যেখানে কি হয় না, এই যে আমাদের বার্থ, মানে যে বার্থ সিস্টেমটা, সেটাকে কতটা কন্ট্রোল করা যায়, বা কন্ট্রোলিং দ্য নাম্বার অফ স্পেসিং অ্যান্ড চিলড্রেন, মানে হচ্ছে নতুন যে মানে যে চিলড্রেনদের তাদের যে জন্ম, বা নতুন যে বাচ্চা তাদের যে জন্ম একটা ফ্যামিলির মধ্যে, সেটাকে কন্ট্রোলিং সিস্টেমটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে আসে। এবং যেখানে আমরা কি করে থাকি, বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করে থাকি, বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করে ফ্যামিলি প্ল্যানিং আমাদের কিন্তু আজকের দিনে ভেরি ইম্পর্টেন্ট ভাবে এটা করা হয়ে থাকে। যার মেন উদ্দেশ্য কি, টু প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি। আনওয়ান্টেড প্রেগনেন্সি যেগুলো, সেগুলোকে কি করা, না তাদেরকে অ্যাভয়েড করা, প্রিভেন্ট করা। নেক্সট হচ্ছে টু রিডিউস ম্যাটার্নাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি। দেখো বিভিন্ন ক্ষেত্রে কি হয়, অনেক সময় শোনা যায় যে ডিউরিং দ্য ডেলিভারি, বা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, বা আফটার দ্য বার্থ, মানে হচ্ছে সেই বেবি কি হয়, অনেক সময় ডেথ কজ হয়ে যায়। তো সেই হারটাকে কমানোর জন্য আমরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করে থাকি। টু এনশিওর বেটার হেলথ অ্যান্ড নিউট্রিশন ফর মাদার অ্যান্ড চাইল্ড। দেখো, একটা ফ্যামিলির মধ্যে যদি নাম্বার অফ চিলড্রেন অনেক বেশি হয়, সেখানে কিন্তু অনেক সময় কি হয় না, নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়ে থাকে, নিউট্রিশন প্রপারলি মানে হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে, বিভিন্ন কারণের ক্ষেত্রে। কিন্তু যদি সেখানে নাম্বার অফ চিলড্রেন কম থাকে, তাহলে কি হয়, মাদার্সের হেলথও বেটার থাকে, প্রপার নিউট্রিশনাল সেখানে থাকে, এবং চাইল্ড হেলথও প্রপার নিউট্রিশনালাইজ হেলথ হয়ে থাকে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য ফ্যামিলি প্ল্যানিং করা হয়। টু ইমপ্রুভ ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, অবশ্যই ইকোনমিক্যাল যাতে সাপোর্ট থাকে। একটা ফ্যামিলির মধ্যে নাম্বার অফ চিলড্রেন যদি অনেক বেশি হয়, তাহলে সেখানে কি হয়, ইকোনমিক্যাল কন্ডিশন একটু ডাউন হতে পারে। বাট যদি নাম্বার অফ চিলড্রেন কম হয়ে থাকে, তাহলে কি হয়, একটা ছোট ফ্যামিলি থাকে, সেখানে ইকোনমিক্যাল কন্ডিশন স্ট্রং হতে পারে। দ্যাটস ওয়াই ইকোনমিক্যাল কন্ডিশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় না, আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে। নেক্সট, টু কন্ট্রোল পপুলেশন গ্রোথ। এই যে এত বেশি পপুলেশন গ্রোথ হয়ে যাচ্ছে, যেখানে এই পপুলেশন গ্রোথটাকেও কিন্তু কন্ট্রোল করা যায় আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে। তাহলে ফ্যামিলি প্ল্যানিং কি সেটা বুঝলে, ফ্যামিলি প্ল্যানিং এর অবজেক্টিভ কি সেটা নিশ্চয়ই বুঝলে। ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন কন্ট্রাসেপটিভ অ্যান্ড কন্ট্রাসেপশন। দেখো, কন্ট্রাসেপটিভ বা কন্ট্রাসেপশন কি সেটা এখানে কোশ্চেন, তারপরে কোশ্চেন হচ্ছে ক্লাসিফাই মেথড অফ কন্ট্রাসেপটিভ, মানে কন্ট্রাসেপশনের বিভিন্ন মেথডগুলো। দেখো, কন্ট্রাসেপশন ইজ এ ইজ কি অ্যাকচুয়ালি না, কন্ট্রাসেপশন হচ্ছে ইজ দ্য প্রিভেনশন অফ প্রেগনেন্সি বাই ইন্টারফেয়ারিং উইথ দ্য নর্মাল প্রসেস অফ ইভ্যালুয়েশন, ফার্টিলাইজেশন অর ইমপ্লান্টেশন। মানে কন্ট্রাসেপশন হচ্ছে দ্যাট প্রসেস
যেখানে কি হয় না, এই যে প্রেগনেন্সি হওয়ার আগে মানে যে ওভালিউশন হয়ে থাকে বা ফার্টিলাইজেশন হয়ে থাকে বা ইমপ্লান্টেশন হয়ে থাকে, সেই প্রসেসটাকে ব্রেক করে দেওয়া, সেই প্রসেসটাকে ইন্টারফেয়ার করে দেওয়া, যাতে আমাদের প্রেগনেন্সি ডেভেলপ না হয়, দ্যাট ইজ দ্য আলটিমেটলি কি কন্ট্রাসেপশন। এবং কন্ট্রাসেপটিভ কি? কন্ট্রাসেপটিভ হচ্ছে আমাদের অ্যাজ দ্য ডিভাইস বা ড্রাগস, যে ডিভাইস দিয়ে বা ড্রাগস দিয়ে আমরা কন্ট্রাসেপশন করে থাকি, সেটাকে আমরা বলে থাকি কন্ট্রাসেপটিভ। এবং কন্ট্রাসেপটিভ আমাদের ইউজ কিসে করা হয়? প্রেগনেন্সি প্রিভেনশন করার জন্য। তো বিভিন্ন টাইপের কন্ট্রাসেপশন মানে কন্ট্রাসেপটিভ প্রসেস হয়ে থাকে, কন্ট্রাসেপটিভ মেথড হয়ে থাকে। একটা হচ্ছে যেমন টেম্পোরারি মেথড হয়ে থাকে। টেম্পোরারি মেথডের মধ্যে কি কি আসে? ব্যারিয়ার মেথড, হরমোনাল মেথড, যেগুলো আমাদের টেম্পোরারি মেথড হয়ে থাকে। যেমন ব্যারিয়ার মেথডের মধ্যে রয়েছে কন্ডোমস, বিভিন্ন ধরনের। নেক্সট হচ্ছে আমাদের স্পার্মিসাইড রয়েছে, ঠিক আছে, ব্যারিয়ার মেথডের ক্ষেত্রে। হরমোনাল মেথডের ক্ষেত্রে কি কি রয়েছে? বিভিন্ন হরমোনাল আমাদের কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে, যেমন ওরাল পিলস রয়েছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে, ইনজেক্টেবল বিভিন্ন হরমোন রয়েছে, যেখানে আমরা হরমোনাল মেথড ইউজ করেও কিন্তু কন্ট্রাসেপটিভ করে থাকি। নেক্সট ডিভাইস রয়েছে, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, কভারটিজ, এলএনজি, আইইউডি, এগুলো বিভিন্ন ডিভাইস রয়েছে, অ্যাকচুয়ালি এখানে আমরা ইউজ করে থাকি। ন্যাচারাল মেথডের ক্ষেত্রে কি হয়ে থাকে সামটাইম, না উইথড্রোল সিচুয়েশন দেখা যায়, বা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া মেথড আমাদের দেখা যায়। এগুলো হচ্ছে কি, দ্যাট ইজ দ্য আমাদের সার্টেন টাইম পর্যন্ত একটা থাকে, তার জন্য এগুলোকে বলেছিলাম। এগুলো কি বলা হয়? দ্যাট ইজ দ্য টেম্পোরারি মেথড। টেম্পোরারি মেথডে মানে হচ্ছে মানে পার্মানেন্ট নয় যেখানে, ঠিক আছে, 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য আমাদের টেম্পোরারি মেথড। বাট পার্মানেন্ট মেথড হচ্ছে কি, না এখানে আমাদের কি হয় না, অনেক সময় সার্জারি প্রসেস করে দেওয়া হয়। যেমন মেল বডির মানে মেল পার্সনের ক্ষেত্রে মেল সার্জারি করে দেওয়া হয়, দ্যাট ইজ দ্য ভ্যাসেক্টমি। আর ফিমেল সার্জারি যেখানে করে দেওয়া হয়, দ্যাট ইজ দ্য টিউবেক্টমি। তো দ্যাট ইজ দ্য আলটিমেটলি কি, না আমাদের পার্মানেন্ট প্রসেস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন অন আইইউসিডি। আইইউসিডি হচ্ছে একটা হচ্ছে টি শেপ small T-shaped plastic or copper device inserted into the uterus to prevent fertilization or implantation। ঠিক আছে, তার মানে কি হয় দেখো, আইইউসিডির ফুল ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ট্রা ইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস। তো এখানে নাম শুনে কি মানে হচ্ছে? ইন্ট্রা ইউটেরিয়ান। ইন্ট্রা মানে ইনসাইড, ইউটেরিয়ান মানে ইউটেরাসের ইনসাইড, কন্ট্রাসেপটিভ ডিভাইস তার মানে কি, এটা একটা ডিভাইস, ঠিক আছে। তো এই আইইউসিডিটা হচ্ছে কি হয়, একটা টি শেপ প্লাস্টিক ডিভাইস, মানে অনেক তোমরা হয়তো বা দেখেছো এরকম ভাবে আমাদের কিন্তু একটা ডিভাইস দেখা যায় আইইউসিডি, খুব ছোট হয়ে থাকে, যেটা বেসিক্যালি কি হয়ে থাকে না আমাদের ইউটেরাসের মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়। যার ফলে কি হয় না, এই যে আমাদের যে ফার্টিলাইজেশন বা ইমপ্লান্টেশন, সেটা কিন্তু প্রিভেন্ট হয়ে যায়। মানে ফার্টিলাইজেশন দেখা যায় না, ইমপ্লান্টেশন হয় না, দ্যাটস ওয়াই সেখানে কি হয়ে থাকে, আমাদের প্রেগনেন্সি ডেভেলপমেন্ট হয় না। বিভিন্ন টাইপের হয়ে থাকে আমাদের আইইউসিডি, নন মেডিকেটেড হয়ে থাকে, কপার বেসড হয়ে থাকে, কপারটি বলা হয়, হরমোন রিলিজিং আইইউসিডি হয়ে থাকে অনেক সময়, ঠিক আছে। তো এগুলো কিছু আইইউসিডি একবার দেখে নিই। তো আইইউসিডির মেইনলি কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেমন কি কি, লং টাইম প্রোটেকশন, অনেক লম্বা টাইম পর্যন্ত প্রোটেকশন পাওয়া যায় এখানে, হাইলি এফেক্টিভ হয়ে থাকে, এবং রিভার্সেবল মানে হচ্ছে কি সার্টেন টাইম পর্যন্ত আমাদের দেখা যায়। বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কি অনেক সময় কি হয় না, আইইউসিডির বিভিন্ন ধরনের দেখা যায় যে অনেক সময় কিছু ইউটেরাসে যদি কোনো ডিজিজ থাকে, সেখানে ইনফেকশন কজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা অনেক সময় কি হয়, এইটা একটা সার্জারির মাধ্যমে যেহেতু করা হয়, তো সেখানে একটা সার্জারিতে অনেক সময় অনেক ডিফিকাল্ট সিচুয়েশনও তৈরি হয়ে যায় বিভিন্ন কন্ডিশন ওয়াইজ, ঠিক আছে, নট নর্মালি বাট বিভিন্ন কন্ডিশন ওয়াইজ। তো এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ টুকিটাকি আছেই, বাট অ্যাডভান্টেজও রয়েছে। অবশ্যই আজকের দিনে এগুলো ইউজও করা হয়ে থাকে ফর দ্য মানে অ্যাজ এ কন্ট্রাসেপটিভ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট এ নোট অন হরমোনাল কন্ট্রাসেপটিভ। এখানে হরমোনাল কন্ট্রাসেপটিভ গুলো কি কি রয়েছে? মেনলি যে সমস্ত কন্ট্রাসেপটিভের মধ্যে আমাদের কিছু হরমোন দেওয়া হয়, যেমন ইস্ট্রোজেন অর প্রোজেস্টেরন। তো হরমোনাল কন্ট্রাসেপটিভ আর ড্রাগস দ্যাট ইউজ হরমোন, যেখানে মেনলি হরমোন ইউজ করা হয়ে থাকে টু প্রিভেন্ট, কি প্রিভেন্ট করার জন্য? ওভ্যালুয়েশন, ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। বিভিন্ন টাইপের রয়েছে আমাদের, যেমন হচ্ছে ওরাল পিল রয়েছে, যেখানে মেনলি প্রোজেস্টিনের দেওয়া হয়, বা অনেক সময় আমাদের প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন কম্বাইন্ড ফর্মেও দেওয়া হয়। ইনজেক্টেবল হয়ে থাকে,
ঠিক আছে। হরমোনাল প্যাচেস লাগানো হয়ে থাকে অনেক সময়, আমাদের যে ট্রান্সডার্মাল প্যাচ সিস্টেম হয়। এটার কিছু অ্যাডভান্টেজ হচ্ছে কি না, হাইলি এফেক্টিভ ইফ টেকেন রেগুলারলি, যদি রেগুলারলি নেওয়া হয় টাইম টু টাইম তাহলে কিন্তু খুবই এফেক্টিভ। রেগুলেটস মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলকে প্রপারলি রেগুলেট করে থাকে। যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেনস্ট্রুয়াল সাইকেল প্রপারলি না হয়ে থাকে তাহলে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল এখানে রেগুলেট হয়ে থাকে। রিডিউস রিস্ক অফ ওভারিয়ান অ্যান্ড এন্ডোমেট্রিয়াম ক্যান্সার, মানে আমরা যেহেতু ট্রান্সডার্মাল প্যাচ সিস্টেমে দিচ্ছি বা ওরাল ফর্মে দিচ্ছি তাহলে কি হচ্ছে, এখানে ওভারিয়ান বা এন্ডোমেট্রিয়াল যে ক্যান্সার হওয়ার যে রিস্কটা সেটা কিন্তু অনেকটা কমে আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এয়ার পলিউশন। দেখো আমাদের দু তিনটে পলিউশন কিন্তু রয়েছে সিলেবাসে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। তো এই দু তিনটে পলিউশনগুলোকে একটু দেখে যেও, কারণ পলিউশন থেকে প্রায় কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, তো এখানে দেখো এয়ার পলিউশন নিয়ে আমরা কি বললাম। এয়ার পলিউশন হচ্ছে ইজ দ্য প্রেজেন্স অফ হার্মফুল সাবস্টেন্স, মানে আমাদের কিছু হার্মফুল সাবস্টেন্স রয়েছে, সেই হার্মফুল সাবস্টেন্সগুলো কোথায় রয়েছে, এয়ারের মধ্যে, বাতাসের মধ্যে, যেটা কিন্তু আমাদের খুব এফেক্ট করে থাকে হিউম্যান হেলথকে, অ্যানিম্যাল হেলথকে, প্লান্ট হেলথকে, অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্ট হেলথকে। তো কোন কোন হার্মফুল সাবস্টেন্স রয়েছে যে আমাদের এয়ারের মানে একটা পিওর এয়ারের মধ্যে কি কি কম্পোজিশন থাকাটা দরকার, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, এরকম ভাবে আরো কিছু আমাদের গ্যাস থাকা দরকার কিছু আমাদের একটা এয়ারের মধ্যে। ঠিক আছে, তো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, আরো কিছু আমাদের এয়ারের মধ্যে কি কি গ্যাস থাকে এখান থেকে একবার দেখে নিও। তো এই এয়ার পলিউশন আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ওয়াটার পলিউশন, এই দুটো অবশ্যই দেখে যেও। ঠিক আছে, আর অবশ্যই এনভায়রনমেন্ট পলিউশন তো তুমি মোটামুটি জানোই যে আমাদের পরিবেশ আর কি কিভাবে দূষিত হয়ে থাকে। রাইট এ নোট অন মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার। মাদার হেলথ, চাইল্ড হেলথের কথা বলা হচ্ছে। মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার মেনলি কি করে না, মাদার্স অ্যান্ড চাইল্ড যে সমস্ত ডিজিজগুলো সেগুলোকে প্রিভেনশন করতে সাহায্য করে এবং প্রপারলি মাদার্স হেলথ, চাইল্ড হেলথ ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে। তো আমাদের হেলথ কেয়ার সিস্টেমে সেই সমস্ত সার্ভিস অবশ্যই দরকার যেখানে চিলড্রেন হেলথ, মাদার হেলথের হেলথটা কিন্তু বেটারভাবে ইমপ্রুভমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, তো মাদার চাইল্ড হেলথের যে সার্ভিসটা, সার্ভিস ইন এমসিএইচ মানে হচ্ছে মাদার্স চাইল্ড হেলথ। তো সেখানে কি কি সার্ভিস থাকবে দেখো। অ্যান্টেনাটাল কেয়ার, অ্যান্টেনাটাল কেয়ার মানে হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে যে প্রপারলি রেগুলার রুটিন ওয়াইজ চেক আপ, সেটা কিন্তু আমরা অ্যান্টেনাটাল কেয়ার, তাতে মাদার্স অ্যান্ড চাইল্ড হেলথ কিন্তু বেটার থাকে। নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে হচ্ছে সেফলি চাইল্ড বার্থ হসপিটালের মধ্যে দরকার, তাহলে অবশ্যই হসপিটালের মধ্যে বিভিন্ন ধরনের যে চাইল্ড হেলথ, মাদার হেলথ মেনটেন করার জন্য সেটা ইম্পর্টেন্ট। পোস্ট ন্যাটাল কেয়ার মানে হচ্ছে ডেলিভারির পরে যে মাদার্সের হেলথ মনিটরিং করা, চাইল্ডের হেলথ মনিটরিং করা সেটা ইম্পর্টেন্ট। বিভিন্ন ইমিউনাইজেশন করে দেওয়া, মানে ডিজিজকে কিভাবে প্রোটেকশন করা যায়, মাদার্স হেলথ, চাইল্ড হেলথ, সেগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে ইনফরমেশন থাকে হেলথ সিস্টেমে আমাদের। নেক্সট নিউট্রিশনাল প্রোগ্রাম, সাপ্লিমেন্টারি যে সমস্ত নিউট্রিশন, আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট, এগুলো কিন্তু অবশ্যই মাদার হেলথের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই সমস্ত কিছু কারণের জন্য মাদার হেলথ, চাইল্ড হেলথ কিন্তু ভীষণ পরিমাণে আমাদের ইম্পর্টেন্ট একটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ব্রেস্ট ফিডিং, গিভ দ্য ইম্পর্টেন্স অফ ব্রেস্ট ফিডিং। দেখো ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রেস্ট ফিডিং ইজ দ্য ন্যাচারাল অ্যাক্ট অফ ফিডিং অ্যান ইনফ্যান্ট উইথ মাদার ব্রেস্ট মিল্ক, স্পেশালি এক্সক্লুসিভ ফর দ্য ফার্স্ট 6 মান্থ। মানে ব্রেস্ট ফিডিং হচ্ছে একটা ইনফ্যান্ট বেবির জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল নিউট্রিশন ভ্যালু বেবির মধ্যে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু সেটা একটা বেবির জন্য। এবং ফার্স্ট 6 মান্থ মানে আফটার বার্থ ফার্স্ট 6 মান্থ কিন্তু ব্রেস্ট ফিডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা ইম্পর্টেন্সগুলো কি কি, ইম্পর্টেন্স হচ্ছে প্রোভাইড কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স নিউট্রিশন, ব্যালেন্স নিউট্রিশন, কমপ্লিট নিউট্রিশন প্রোভাইড করা হয় এই মানে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বেবির কিন্তু অবশ্যই। নেক্সট কন্টেন অ্যান্টিবডি দ্যাট প্রোটেক্ট এগেনস্ট ইনফেকশন, অবশ্যই এই ব্রেস্ট ফিডিং হচ্ছে দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ, আমরা কি বলতে পারি, প্যাসিভ ইমিউনিটি। এই প্যাসিভ ইমিউনিটি তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট, তার ফলে একটা ইনফেকশন অনেক সময় কি হয় প্রোটেক্ট করার জন্য একটা বেবির। নেক্সট হচ্ছে প্রমোট ইমোশনাল বন্ডিং, মাদার্স অর চাইল্ডের মধ্যে ইমোশনাল বন্ডিং এখানে অনেক বেশি প্রমোট হয়। অ্যান্ড ইজি টু ডাইজেস্ট অ্যান্ড অলওয়েজ অ্যাভেলেবেল, বেবির ক্ষেত্রে ডাইজেস্ট হতেও কোনো সমস্যা হয় না, ইজি টু ডাইজেস্ট আমরা হয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে ভ্যাকসিন থেকে ডিফাইন ভ্যাকসিন এবং টাইপ অফ ভ্যাকসিন। দেখো ভ্যাকসিন থেকে কোশ্চেন কিন্তু
খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভ্যাকসিন কোশ্চেনটা ভালো করে রেডি করো। ভ্যাকসিন কি সেটা আগে দেখো। ভ্যাকসিন হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রিপারেশন, যেটা মেনলি কি করে, দ্যাট স্টিমুলেট দ্য বডি ইমিউন সিস্টেম, মেনলি বডির ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি ইমপ্রুভ করে, অনেক বেশি স্টিমুলেট করে। এবং আমাদের কি হয়, ভ্যাকসিন একটা স্পেসিফিক ডোজে স্পেসিফিক ডিজিজ কজিং অর্গানিজম হিসেবে আমরা আমাদের বডিতে ফাইট করতে দেখা যায় ভ্যাকসিনকে। তো ভ্যাকসিন ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ভ্যাকসিনের টাইপগুলো দেখো। নর্মালি ভ্যাকসিন তো বিভিন্ন টাইপের হয়ে থাকে। নর্মালি ভ্যাকসিন আমাদের বিভিন্ন টাইপের হয়ে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন। এছাড়াও আরও কিছু ভ্যাকসিন হয়ে থাকে, যেমন টক্সয়েড ভ্যাকসিন হয়ে থাকে, এমআরএনএ ভ্যাকসিন হয়ে থাকে। নেক্সট হচ্ছে কিছু কনজুগেটেড ভ্যাকসিন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কিছু ভাইরাল ভেক্টর ভ্যাকসিনও অনেক সময় হয়ে থাকে। তো এগুলো বিভিন্ন টাইপের ভ্যাকসিন হয়ে থাকে। ভ্যাকসিনের টাইপগুলো একবার দেখে নিও। বাট অনেক সময় কোশ্চেন আসে যে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন কি, বা আমাদের ইনঅ্যাক্টিভেটেড মানে কিল্ড ভ্যাকসিন কাকে বলে, বা এদের মধ্যে একটা ডিফারেন্স লিখতে বলে। দেখো, খুব শর্টলি আমি তোমাদের একটু বলে দিই। লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন হচ্ছে সেই সমস্ত ভ্যাকসিন, যে সমস্ত ভ্যাকসিনগুলো কি করে, মানে লাইভ অ্যাটেনিউটেড, কথাটা দেখেই বুঝতে পারছো যারা মেনলি কি না লাইভ, মানে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে, মানে এই ভ্যাকসিনগুলোতে কি হয়, যে প্যাথোজেনগুলো সেগুলো উইকেন্ড ফর্মে থাকে বা হচ্ছে লাইভ ফর্মে থাকে ভ্যাকসিনের মধ্যে। যেমন ইম্পর্টেন্ট হচ্ছে বিসিজি, এমএমআর, মাম্পস, মিজাল, রুবেলা, ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, তারপর হচ্ছে ভ্যারিসেলা ভ্যাকসিন। এগুলো হচ্ছে সবই কি না লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। আর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে হচ্ছে যে ভ্যাকসিনগুলো মেনলি ইনঅ্যাক্টিভেট ফর্মে থাকে, মানে যারা হচ্ছে মেনলি কিল্ড বা হচ্ছে ইনঅ্যাক্টিভেট অর্গানিজম সিস্টেমে থাকে, মানে যেখানে মেনলি প্যাথোজেন আমাদের কিল্ড বা ইনঅ্যাক্টিভেট মানে অর্গানিজম সিস্টেমে থাকে, যে ভ্যাকসিনের মধ্যে আমাদের কিল্ড বা ইনঅ্যাক্টিভেট অর্গানিজম কন্টেন্ট করে থাকে যে ভ্যাকসিনগুলো, তাদের আমরা বলে থাকি কি না ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। যেমন হচ্ছে আমাদের যেগুলো ভ্যাকসিন, র্যাবিস, তারপরে হচ্ছে আমাদের হেপাটাইটিস এ, নেক্সট হচ্ছে আইপিভি, এগুলো হচ্ছে কি না আমাদের ইনঅ্যাক্টিভেটেড পোলিও আমাদের ভ্যাকসিন। এবার দেখো, ইনঅ্যাক্টিভেট আর লাইভের মধ্যে আরেকটা ডিফারেন্স রয়েছে কি না, লাইভ ভ্যাকসিনগুলো কি হয় আমাদের বডিতে রেপ্লিকেট হতে পারে, বাট ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন মানে কিল্ড ভ্যাকসিন কিন্তু কখনো আমাদের বডিতে রেপ্লিকেট হতে পারে না। নেক্সট হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিনগুলো আমাদের বডিতে ইমিউন সিস্টেমটাকে খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারে, খুব কুইকলি ডেভেলপমেন্ট করতে পারে। ম্যাক্সিমাম একটা বা দুটো ডোজ কিন্তু এনাফ হয়ে থাকে সেক্ষেত্রে ইমিউনিটির জন্য প্রপারলি। বাট আমাদের ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন কিন্তু খুব স্লোলি ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করে, খুব ফাস্ট কিন্তু নয়। আর এখানে কিন্তু মাল্টিপল ডোজ আমাদের দরকার হয়ে থাকে অনেক সময়, বা অনেক সময় বুস্টার ডোজও কিন্তু রিকোয়ার্ড হয়ে থাকে এই কিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে লাইভ ভ্যাকসিন, এই লাইভ ভ্যাকসিন হচ্ছে আমাদের স্ট্রংলি ইমিউন সিস্টেম তৈরি করে এবং লং লাস্টিং ইমিউন সিস্টেম তৈরি করে। বাট কিল্ড ভ্যাকসিন কিন্তু আমাদের পুওর ইমিউন সিস্টেম তৈরি করে এবং লং লাস্টিং কখনো ইমিউন সিস্টেম কিন্তু প্রডিউস করে না আমাদের এই কিল ভ্যাকসিন। আর একটা ডিফারেন্স কি, লাইভ ভ্যাকসিন যেগুলো, সেই লাইভ ভ্যাকসিনগুলো হচ্ছে প্রপারলি আমাদের মানে হিট সেন্সিটিভ হয়ে থাকে, তার জন্য এগুলোকে রেফ্রিজারেশনে আমাদের রাখতে হয়, প্রপারলি টেম্পারেচার মেনটেন করে রাখতে হয়। কিন্তু আমাদের এই কিল ভ্যাকসিনগুলো কি হয় না, কিল ভ্যাকসিনগুলো কিন্তু অবশ্যই তারা মোর স্টেবল আমাদের হিটের ক্ষেত্রে। তো তাদেরকে আমরা ইজিলি স্টোর করে রাখতে পারি, আমাদের খুব একটা কিন্তু বেশি আমাদের রেফ্রিজারেশনের রিকোয়ারমেন্ট হয় না সেক্ষেত্রে। ঠিক আছে, তো এগুলো কিছু বেসিক ডিফারেন্স একবার দেখে নিও লাইভ ভ্যাকসিন আর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের ক্ষেত্রে। নেক্সট, ডিফাইন ইমিউনিটি। ইমিউনিটি কাকে বলে? ইমিউনিটি থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি। ইমিউনিটি চ্যাপ্টারটাকে ভালো করে রেডি করে নাও। ইমিউনিটি ইজ দ্য বডি ন্যাচারাল অর অ্যাকোয়ার্ড অ্যাবিলিটি টু রেজিস্ট ইনফেকশন অ্যান্ড প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ। মানে ইমিউনিটি হচ্ছে বডির একটা যে ন্যাচারাল প্রসেস বা ন্যাচারাল এবিলিটি বলতে পারি, বা অনেক সময় ন্যাচারাল এবিলিটি না হয়েও আমাদের অ্যাকোয়ার্ড এবিলিটি। অ্যাকোয়া মানে হচ্ছে আমাদের কোনো সোর্স থেকে পাওয়া কিছু এবিলিটি হতে পারে, যেটা কি করে একটা ডিজিজকে, তার ডিজিজের ডেভেলপমেন্টকে কি করতে পারে, প্রিভেনশন করতে পারে, প্রিভেন্ট করতে পারে, বা কোনো ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে। তো ইমিউনিটি মেনলি আমাদের কত টাইপের হয়ে থাকে? দুটো টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, মানে আমাদের ইনঅ্যাক্ট ইমিউনিটি যেটা ন্যাচারালি বলে থাকি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর আমাদের এই ন্যাচারাল ইমিউনিটি। দেখো, ন্যাচারাল ইমিউনিটি মানে হচ্ছে যেখানে প্রেজেন্ট ফ্রম বার্থ, মানে জন্ম থেকে যে ইমিউনিটিটা আমাদের তৈরি হয়ে আসে বডির মধ্যে ন্যাচারালি। ঠিক আছে, যেমন স্কিন, হোয়াইট ব্লাড সেল, স্টোমাক অ্যাসিড মানে এইচসিএল। এই সেল অনেক সময় এই সেল কি করে, বিভিন্ন ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে কি, দ্যাট ইজ দ্য আমাদের ইনঅ্যাট ইমিউনিটি, মানে ন্যাচারাল ইমিউনিটি। বাট যদি অ্যাকোয়ার্ড ইমিউনিটি হয়, মানে
করা ইমিউনিটি হয় অন্য কোথাও থেকে আমরা পাওয়া, অন্য কোনো সোর্স থেকে পাওয়া, যেমন ডিফারেন্ট টাইপের আমাদের ভ্যাকসিন হয়ে থাকে, যেগুলো আমাদের কি হয় ইনফেকশন ডেভেলপমেন্ট হওয়ার পরে আমরা দিয়ে থাকি, বা ইনফেকশনের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সেখানে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলে থাকি। ঠিক আছে? তো এবার দেখো আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি নিয়ে প্রচুর বার ডিফারেন্স মানে কোশ্চেন এসেছে, ভালো করে রেডি করো। অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির মধ্যে ডিফারেন্স কি? না, যদি আমি বলি যে অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে বডি প্রডিউস অ্যান্টিবডি ইন রেসপন্স টু অ্যান্টিজেন এক্সপোজার। বাইরে থেকে যে অ্যান্টিজেন আসবে, সেই অ্যান্টিজেনের এগেনস্টে আমার বডি নিজে থেকে যে অ্যান্টিবডি প্রডিউস করছে, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ইমিউনিটি। বাট প্যাসিভ ইমিউনিটি হচ্ছে রেডিমেড অ্যান্টিবডিজ আর গিভেন ইন দ্য বডি। বাইরে থেকে আমি কোনো অ্যান্টিবডিজকে রেডিমেড ফর্মে দিয়ে দিলাম, কোনো ভ্যাকসিনেশন ফর্মে বা কোনো আমাদের আদার্স ফর্মে যখন বডিতে দিয়ে থাকি, দ্যাট ইজ দ্য প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি সোর্স কি? দ্যাট ইজ দ্য ইনফেকশন অর ভ্যাকসিনেশন, যেটা আমাদের ভ্যাকসিনেশন বা আমাদের বডির কিছু ইনফেকশন হওয়ার জন্য বডির কিছু অ্যান্টিবডিজ প্রডিউস হয়। আর প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে মাদার্স মিল্ক অ্যান্টিবডি ইনজেকশন, এগুলো হয়ে থাকে প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে? নেক্সট, আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি ডেভেলপমেন্ট কত টাইমের সময়ের মধ্যে হয়ে থাকে? না, ডেজ টু উইক, মানে একদিন, দুদিন, 4 দিন, ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যেই আমাদের ডেভেলপমেন্ট হয়ে থাকে অ্যাক্টিভ ইমিউনিটি। বাট আমাদের প্যাসিভ ইমিউনিটি ডেভেলপমেন্ট হয় কখন? ইমিডিয়েট প্রোটেকশন, ইমিডিয়েট ডেভেলপমেন্টের জন্য আমাদের প্যাসিভ ইমিউনিটি ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিফাইন ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন কাকে বলে? হোয়াট ইজ ইমিউনোলজিক্যাল প্রোডাক্ট? ইমিউনোলজিক্যাল প্রোডাক্ট বলতে আমরা কি কি বুঝি? দেখো, ডিফাইন ইমিউনাইজেশন মানে হচ্ছে দ্যাট ইজ দ্য প্রসেস। ইমিউনাইজেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে কি হয়ে থাকে, হুইচ এ পারসন বিকামস প্রোটেক্টেড এগেনস্ট এ ডিজিজ। মানে একজন পার্সন যখন কোনো একটা ডিজিজের এগেনস্টে নিজেকে প্রোটেক্ট করছে, সেই প্রোটেক্ট করার প্রসেস কি, সেটা হচ্ছে আমাদের ইমিউনাইজেশন। সেটা হতে পারে কোনো অ্যান্টিবডিজ ইনজেকশনের মাধ্যমে, সেটা হতে পারে কোনো ভ্যাকসিনেশন ইনজেকশনের মাধ্যমে। ঠিক আছে? নেক্সট, ইমিউনোলজিক্যাল প্রোডাক্টগুলো কি কি? দেখো, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ইমিউনোলজিক্যাল প্রোডাক্ট ইউজ করে থাকি। ঠিক আছে? ইমিউনোলজিক্যাল প্রোডাক্ট মানে হচ্ছে দিস আর দ্য বায়োলজিক্যাল প্রোডাক্ট, যেটা কি হয় ইউজ টু ডেভেলপ, মানে আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করতে বা হিউম্যান বডিতে ইমিউনিটি প্রোভাইড করতে আমরা হেল্প করে থাকি কি ইমিউনোলজিক্যাল প্রোডাক্ট। যেমন ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমরা ইউজ করে থাকি ইমিউনিটির জন্য। টক্সয়েড ইউজ করে থাকি বিভিন্ন ধরনের আমাদের ইমিউনিটি স্টিমুলেট করার জন্য, টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড। অ্যাকচুয়ালি টক্সয়েড দিয়ে দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ টক্সিন, যেটা আমাদের ইমিউনকে স্টিমুলেট করে থাকে। ঠিক আছে? নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, হোয়াট ইজ ড্রাগ অ্যাডিকশন? ঠিক আছে? ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড হোয়াট ইজ দ্য সাইন সিমটম অফ ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন কাকে বলে এবং ড্রাগ অ্যাডিকশন হওয়ার মানে কিভাবে আমরা বুঝবো যে কোনো একজন পার্সন সে ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে রয়েছে? দেখো, ড্রাগ অ্যাডিকশন হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন হয়ে থাকে। ক্রনিক কন্ডিশন মানে ধীরে 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 একটা টাইম নিয়ে এটা হয়ে থাকে, ইনস্ট্যান্ট তো আর হয়ে যায় না সঙ্গে সঙ্গে। তো drug addiction is a chronic condition, relapsing disorder where a person becomes physical and psychological dependent on a drugs, often losing control over its use. যখন একটা ড্রাগসের ইউজ কমপ্লিট হয়ে যায়, তারপরেও সেটা কি হয় না ওভার কন্ট্রোল ইউজিং চলতে থাকে, মানে যেখানে আমাদের ফিজিক্যাল কন্ডিশন বা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্ট অনেক সময় হয়ে থাকে, ফিজিক্যালি ডিপেন্ডেন্ট অনেক সময় হয়ে থাকে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ড্রাগসের ওপরে, দ্যাট ইজ দ্য আলটিমেটলি কি হয়ে থাকে ড্রাগস অ্যাডিকশন বলে থাকে। তো ড্রাগস অ্যাডিকশন হয় যেভাবে আমরা বুঝবো কিছু ফিজিক্যাল কন্ডিশন দেখে, কিছু বিহেভিয়ার কন্ডিশন দেখে। যেমন ফিজিক্যাল কন্ডিশন কোনগুলো? ওয়েট লস, রেড আইজ, ফ্যাটিগো, পুয়ার হাইজিন, এগুলো আমাদের কি হয়ে থাকা আমাদের ফিজিক্যাল সাইন হয়ে থাকে। বিহেভিয়ার সাইন থেকে কিভাবে বুঝবো? না, আমাদের স্টিলিং, স্কিপিং ওয়ার্ক অর স্কুল, লাইং, মানে হচ্ছে যেখানে কি হয় বিহেভিয়ারটা কি হয় একটা অ্যাবসেন্স বিহেভিয়ার হয়ে থাকে, অ্যাবসেন্স লাইক বিহেভিয়ার হয়ে থাকে সেগুলো। মেন্টাল সিমটম কি হবে সেখানে? মুড সুইং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মেমোরি লস, মেমোরি ইস্যু, ল্যাক অফ অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ দ্য আলটিমেটলি কি হয় মেন্টাল সিমটম হয়ে থাকে ড্রাগস অ্যাডিকশনের। নেক্সট, সোশ্যাল কন্ডিশন কি হয়ে থাকে, মানে সোশ্যালি আমরা বিহেভিয়ার কি বুঝবো? আইসোলেশন ফ্রম ফ্যামিলি ফ্রেন্ডস, মানে যে পার্সন ড্রাগসের প্রতি মারাত্মকভাবে অ্যাডিক্টেড হয়ে থাকে ক্রনিক কন্ডিশনে, সে কিন্তু ফ্যামিলি থেকে বা ফ্রেন্ডস থেকে বা সোসাইটি থেকে নিজেকে আইসোলেশন করার চেষ্টা করবে, নিজেকে আলাদা করে নেওয়ার চেষ্টা করবে। তো এরকম কিছু সাইন সিমটম আমাদের হয়ে থাকে যেখানে ড্রাগস অ্যাডিকশনের সিমটম হিসাবে আমরা দেখতে পারি। ঠিক আছে? নেক্সট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য হোয়াট ইজ সাইকোট্রপিক ড্রাগস। সাইকোট্রপিক ড্রাগস কাকে বলে এবং কিছু এক্সাম্পল, যেমন দেখো,
সাইকোট্রপিক, সাইকো মানে হচ্ছে সাইকোলজিক্যাল, ট্রপিক মানে হচ্ছে ট্র্যাপিং, ট্র্যাপ করে নেওয়া। তার মানে সাইকোট্রপিক ড্রাগস মানে হচ্ছে যে ড্রাগসগুলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কি করে, আলটিমেটলি এফেক্ট করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, সেই ড্রাগসগুলোকে আমরা সাইকোট্রপিক ড্রাগস বলে থাকি। এবং এটাকে সাইক্রিয়াটিক মেডিকেশন সিস্টেম বা সাইক্রিয়াটিক ড্রাগস বলা হয় অনেক সময়, যেটা কি করে আমাদের মোড, পারসেপশন, বিহেভিয়ার, থটস, এগুলোকে কি করে দেয়, অল্টার করে দেয়, চেঞ্জ করে দিতে পারে। সেই সমস্ত ড্রাগসগুলোকে আমরা, মানে যে ড্রাগসগুলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, সেই ড্রাগসগুলো ইজ দ্য সাইকোট্রপিক ড্রাগস। যেমন কোনগুলো, অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টি অ্যাংজাইটি, এই যে সমস্ত ড্রাগসগুলো, অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টি সাইকোটিক, অ্যান্টি অ্যাংজাইটি, এই যে ড্রাগসগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কি না, আমাদের সাইকোট্রপিক ড্রাগস। ঠিক আছে, তো একবার দেখে নিও সাইকোট্রপিক ড্রাগসের বিভিন্ন এক্সাম্পলগুলো। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফাইন্ড নিউট্রিশন অ্যান্ড ফুড অ্যান্ড ফাংশন অফ ফুড। তো দেখো, ফুড আর নিউট্রিশন কাকে বলবো, আমরা ফুড কাকে বলবো, নিউট্রিশন কাকে বলবো। ফুড মানে হচ্ছে দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক, মানে ফুড ইজ দ্য, আচ্ছা দেখো, প্রথমে আমরা বলি নিউট্রিশন কাকে বলে। নিউট্রিশন হচ্ছে কি, ইজ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ। নিউট্রিশন হচ্ছে আমাদের ফুডেরই একটা সায়েন্স, বা বলা যেতে পারে সায়েন্টিফিক ফুড, যেটা হচ্ছে কি হয় আমাদের হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্ট, মানে হেলথের গ্রোথ, মেনটেন্স প্রপারলি, এনার্জি প্রপারলি, হেলদি লাইফস্টাইল, এগুলো প্রপারলি বডি ফাংশন, এগুলোর জন্য কি হয়, যে ফুডগুলো আমরা সায়েন্টিফিক ওয়েতে, যে ফুডগুলোকে আমরা ইনটেক করি, দ্যাট ইজ দ্য প্রপারলি আমরা বলে থাকি নিউট্রিশন। বাট ফুড কি, ফুড হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যেগুলো মেনলি আমরা কি করে থাকি, বডিতে কনজিউম করে থাকি, কিসের জন্য, ফর দ্য বডি সার্ভাইভ করার জন্য, গ্রোথের জন্য, ফাংশনের জন্য, সেগুলোকে আমরা ফুড বলে থাকি। ঠিক আছে, তো ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিউট্রিশন অলসো ইম্পর্টেন্ট। নিউট্রিশন কি না, আমাদের ওয়ান টাইপ অফ ফুডও আমরা বলতে পারি। তো এখানে ফুডের মেনলি ফাংশনগুলো কি কি, এনার্জি প্রোডাকশন করা, বিভিন্ন ধরনের বডি ফাংশনকে রেগুলেট করা, বডির হেলদি যে বিভিন্ন ধরনের যে ফাংশন, সেগুলোকে মেনটেন করা। নেক্সট হচ্ছে বডির মধ্যে বিভিন্ন যে মেটাবলিজম প্রসেস, বডির যে গ্রোথ, বডির নর্মাল যে অ্যাক্টিভিটি, সেগুলোকে মেনটেন করা, এগুলো কিছু ফুডের ফাংশন। তো এগুলো একবার দেখে নিই। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ, মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেগুলো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো বডি সিনথেসাইজ করতে পারে না, মানে আমাদের বডি তৈরি করতে পারে না, আমাদেরকে বাইরে থেকে নিতে হয়, দ্যাট ইজ দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডি কি করে, নিজে থেকে সিনথেসাইজ করতে পারে, বাইরে থেকে আমাদের খুব একটা বেশি রিকোয়ারমেন্ট হয় না। তো দ্যাট ইজ দ্য নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো অ্যামাইনো অ্যাসিড কি তাহলে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের প্রোটিনের একটা বিল্ডিং ব্লক বলা হয়, মানে প্রোটিন তৈরি হয় আমাদের অ্যামাইনো অ্যাসিড দিয়ে। নেক্সট হচ্ছে 20 ডিফারেন্ট টাইপ অফ অ্যারাউন্ড অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে প্রেজেন্ট থাকে, তাদের মধ্যে কিছু এসেনশিয়াল, কিছু নন এসেনশিয়াল। এসেনশিয়ালের এক্সাম্পলগুলো দেখে যাও, লাইসিন, লিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, মেথিওনিন, এগুলো। আর নন এসেনশিয়ালের এক্সাম্পল হচ্ছে অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, সেরিন, অ্যাসপার্টিক, এগুলো। ডিফাইন ম্যাল নিউট্রিশন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাল নিউট্রিশন থেকে কোশ্চেন হয় কিন্তু। ম্যাল নিউট্রিশনটা কি দেখো, ম্যাল নিউট্রিশন হচ্ছে, malnutrition is a condition resulting from inadequate or excessive intake of, malnutrition is a condition resulting from inadequate or excessive intake of nutrition, মানে যখন প্রপারলি নিউট্রিশন বডিতে আসে না, বা প্রপারলি নিউট্রিশন যতটা দরকার ইনঅ্যাডিকুয়েট পরিমাণে কিন্তু আমাদের বডিতে প্রপারলি যখন নিউট্রিশন আসে না, নিউট্রিশনের যখন কি হয়ে থাকে, ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তার ফলে পুওর হেলথ সিস্টেম তৈরি হয়, এবং আমাদের কি হয়, নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি ম্যাল নিউট্রিশন। তো আমাদের কত টাইপের ম্যাল নিউট্রিশন হয় না, আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন, কোয়াশিওরকর, যেগুলো নিউট্রিশন বিভিন্ন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। হ্যাঁ, তো সেই সমস্তগুলো একবার দেখে নিও, যে কত টাইপের আমাদের ম্যাল নিউট্রিশন হয়, কি কি টাইপের ম্যাল নিউট্রিশন হয়, ম্যাল নিউট্রিশনের ফলে কি কি ডিজিজ হয়, যেমন কোয়াশিওরকর আমাদের প্রোটিনের জন্য ডেফিসিয়েন্সিতে হয়ে থাকে। তো এরকমভাবে কি কি ডিজিজ হয়, ওটা একবার কিন্তু দেখে নিও। ঠিক আছে, নেক্সট ওআরএস বা ওআরটি কি, দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের সোশ্যাল ফার্মাসিতে আসে কোশ্চেন। ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন।
আর ওআরটি যদি বলি অনেক সময় সেটা ওরাল রিহাইড্রেশন থেরাপি হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে না। ওআরএস হচ্ছে একটা স্পেশালি ফর্মুলেটেড সল্ট অ্যান্ড সুগার সলিউশন আমরা বলে থাকি, যেটা আমাদের বডি ফ্লুইডকে রিপ্লেস করতে সাহায্য করে। মানে বডি ফ্লুইড যদি অনেক বেশি লস হয়ে যায় অনেক সময়, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, এক্সেসিভ সোয়েটিং হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের কি হয়, ইলেকট্রোলাইট ব্যালেন্সকে মেনটেন করতে হয়, যেখানে আমরা ওআরএস আমরা ইউজ করে থাকি। বাট এই ওআরএসকে যখন আমরা ট্রিটমেন্ট নেব, মানে ডিহাইড্রেশন যখন বডি হচ্ছে, বডি ডিহাইড্রেশন ট্রিটমেন্ট করতে যখন আমরা এই প্রসেস ইউজ করব, তখন সেটা হয়ে যায় ওআরটি, ওরাল রিহাইড্রেশন থেরাপি। ঠিক আছে? তো আমাদের ওআরএস এ অ্যাকর্ডিং টু WHO 1 লিটার অফ ওয়াটারে আমরা ওআরএস এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করে থাকি, মেনলি যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আর হচ্ছে ট্রাইসোডিয়াম সাইট্রেট, এগুলো আমরা ইউজ করে থাকি। আরও কিছু কম্পোজিশন ইউজ করা হয়ে থাকে, যেমন হচ্ছে যে আমাদের পটাশিয়াম ক্লোরাইড তো বললাম, নেক্সট হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড তো বললাম, গ্লুকোজ আমরা ইউজ করে থাকি, দেন হচ্ছে আমাদের ট্রাইসোডিয়াম সাইট্রেট তো বললাম, এবং এই হচ্ছে মেন কম্পোজিশন আমাদের ওআরএস এর মধ্যে অ্যাকর্ডিং টু WHO। ঠিক আছে? নেক্সট চলে আসো, হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেন্ট। দেখো, ফুড অ্যাডাল্টারেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফুড অ্যাডাল্টারেন্ট, অ্যাডাল্টারেন্ট মানে হচ্ছে মিক্স করা। তার মানে ফুড অ্যাডাল্টারেন্ট হয়ে থাকে, ড্রাগস অ্যাডাল্টারেন্ট হয়ে থাকে অনেক সময়। তো ফুড অ্যাডাল্টারেন্ট কথার মানে হচ্ছে যে ইট ইজ দ্য মিক্সিং অফ ইনফেরিয়র হার্মফুল অর নন পারমিটেড সাবস্টেন্স ইন দ্য ফুড। যখন কি হয়, একটা ফুডের মধ্যে কি হয়, একটা ফুডের মধ্যে যখন আমি কোনো হার্মফুল সাবস্টেন্স মিক্স করি, বা কোনো এরকম কোনো সাবস্টেন্স যেটা অ্যাকচুয়ালি ফুডের মধ্যে দেওয়া যায় না, বাট আমরা পারমিটেড মানে নন পারমিটেড সাবস্টেন্স যেগুলো, সেগুলোকে যখন আমরা মিক্স করে দিই একটা ফুডের মধ্যে, তার ফলে কি হয়, ওই যে অরিজিনাল ফুডটা, সেটা মিক্স করার আগে যার কোয়ান্টিটি কোয়ালিটি বেটার ছিল, তাহলে কি হয় সেখানে আমাদের অ্যাডাল্টারেশন করার ফলে, মানে মিক্স করে দেওয়ার ফলে তার কোয়ালিটি কমে যায়, তার এবং কোয়ালিটি কমে যায়, বাট প্রফিট পার্সেন্টেজ অনেক বেড়ে যায়, প্রফিট মার্জিন অনেক বেড়ে যায়, যার জন্য কি হয়, আজকের দিনে বিভিন্ন রকমভাবে ফুডের অ্যাডাল্টারেশন করা হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি করা উচিত নয়। এটা কিন্তু খুব হার্মফুল আমাদের হেলথ সিস্টেমের জন্য। এবং যেমন এক্সাম্পল কি, মিক্সিং ওয়াটার ইন মিল্ক, মিল্কের মধ্যে ওয়াটার মিক্স করে দেওয়া, অ্যাডিং স্টার্চ টু ঘি, ঘিয়ের মধ্যে স্টার্চ অ্যাড করে দেওয়া, তাতে কি হচ্ছে, কোয়ালিটি কমছে, বাট প্রফিট পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, তাই না? নেক্সট, ইউজ অফ আর্টিফিশিয়াল কালার ইন টার্মারিক অর সুইটস, মানে হচ্ছে যে সুইটসের মধ্যে, টার্মারিকের মধ্যে বিভিন্ন আর্টিফিশিয়াল কালার ইউজ করা। নেক্সট হচ্ছে ওয়াশিং গ্রেন উইথ হার্মফুল কেমিক্যাল, বিভিন্ন হার্মফুল কেমিক্যাল দ্বারা যে সমস্ত আমাদের ফুড অ্যাডাল্টারেশন করা হয়। তো ফুড অ্যাডাল্টারেশন করলে আমাদের কি কি হ্যাজার্ড হয়ে থাকে, কি কি প্রবলেম হয়ে থাকে, না পয়জনিংটা আমাদের অনেক বেশি হয়ে যায় বডিতে, স্টোমাক ডিসঅর্ডারটা অনেক বেশি হয়ে যায়, ক্যান্সার হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। নেক্সট, নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়ে থাকে, প্রপারলি নিউট্রিশন আসে না বডিতে, বা বডি পায় না। লং টার্ম ইনটেক করলে আমাদের কিডনি, লিভার, ব্রেন এফেক্ট হতে পারে, বা আমাদের ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানগুলো এফেক্ট হতে পারে। ঠিক আছে? তো এটাকে প্রিভেনশন কিভাবে করা যায়, না আমাদের বাই ফুড ফ্রম রেপুটেড সোর্স থেকে, ব্র্যান্ডেড সোর্স থেকে আমরা ফুডটাকে আমরা নেব। নেক্সট, FSSAI সার্টিফাইড প্রোডাক্ট যেন থাকে, সেখান থেকে আমরা কি করব, ফুডটাকে আমরা কালেক্ট করব। তো অনেক সময় দেখবে FSSAI কিন্তু আমাদের ফুডের মধ্যে দেখবে অনেক সময় লেখা থাকে FSSAI সার্টিফাইড প্রোডাক্ট, বা FSSAI হচ্ছে সার্টিফাইড আমাদের লেখা থাকে। তার মানে FSSAI মানে হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যেটা মেনলি কি করে, বিভিন্ন ফুডের সেফটির দিকে অনেক সময়, মানে সেফটির দিকটা মেনলি হচ্ছে এরা দেখে, এই অর্গানাইজেশন, এই অথরিটি মেনলি ফুড সেফটিটাকে মেনলি রেসপন্সিবল এরা দিয়ে থাকে। রাইট এ শর্ট নোট অন ডায়েটারি সাপ্লিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ডায়েটারি সাপ্লিমেন্ট কি কি, দেখো, ডায়েটারি সাপ্লিমেন্ট হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলোর মধ্যে কি হয় না, প্রপারলি নিউট্রিশন থাকে, যেমন ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ফ্যাট, এগুলো আমাদের কি থাকে, প্রপারলি একটা দেওয়া থাকে, দ্যাট ইজ দ্য ডায়েটারি সাপ্লিমেন্ট। এই ডায়েটারি সাপ্লিমেন্টগুলো তখনই দরকার যখন বডিতে প্রপারলি আমাদের ডায়েট সোর্স থেকে প্রপারলি নিউট্রিশন আসে না, মিনারেলস আসে না, প্রোটিন আসে না, তখন আমরা কি করি, ডায়েটারি সাপ্লিমেন্ট নিয়ে থাকি। এবং এই ডায়েটারি সাপ্লিমেন্টগুলো আমাদের কিসের জন্য রিকোয়ার্ড, না সাপোর্ট স্পেসিফিক হেলথ কন্ডিশন, কিছু স্পেসিফিক হেলথ কন্ডিশনে আমরা এই ডায়েটারি সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি, এবং যেগুলো মার্কেটে আজকের দিনে ট্যাবলেট ফর্মে রয়েছে, ক্যাপসুল ফর্মে রয়েছে, পাউডার ফর্মে রয়েছে, লিকুইড ফর্মেও রয়েছে, যেগুলো কিছু ডায়েটারি সাপ্লিমেন্ট। ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ নিউট্রাসিউটিক্যাল। নিউট্রাসিউটিক্যাল অবশ্যই তোমরা আগেও পড়েছো, নিউট্রাসিউটিক্যাল খুব ইম্পর্টেন্ট।
নিউট্রাসিউটিক্যাল হচ্ছে আর ফুড অর পার্ট অফ দ্য ফুড, মানে এটা কোনো ফুড হতে পারে, ডাইরেক্টলি কোনো পার্ট অফ দ্য ফুড হতে পারে, যেটা কি করে অনলি নিউট্রিশনাল ভ্যালু প্রোভাইড করে। কিসের জন্য? মানে আমাদের শুধুমাত্র যে নিউট্রিশনাল ভ্যালু প্রোভাইড করে নিউট্রাসিউটিক্যাল তা নয়। নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্টগুলো হচ্ছে ধরো ইন ফিউচারে কোনো ডিজিজ বা কোনো আমাদের হেলথ বেনিফিট করতে, কোনো ডিজিজটাকে ধীরে ধীরে যাতে না হয়ে থাকে ফিউচারে, প্রিভেনশন করার জন্য অনেক সময় আমরা নিউট্রাসিউটিক্যাল বিভিন্ন সাবস্টেন্স ইউজ করে থাকি। ঠিক আছে? যেটা মেনলি কি হয় না, ইট ইজ দ্য নিউট্রিশন অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কনসিডারেশন, মানে যেটা আমাদের নয় প্রপারলি নিউট্রিশন, নয় প্রপারলি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, বাট আলটিমেটলি কি হয় না, এটা ফার্মাসিউটিক্যাল নিউট্রিশনাল প্রোডাক্ট আমরা বলে থাকি, দ্যাট ইজ দ্য নিউট্রাসিউটিক্যাল। ঠিক আছে? যেটা মেনলি আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকি, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল সোর্স থেকে প্রচুর পরিমাণে আজকের দিনে নিউট্রাসিউটিক্যাল আমরা ইউজ করে থাকি, এবং ধীরে 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 নিউট্রাসিউটিক্যালের ইউজও কিন্তু বেড়েই চলেছে। নেক্সট কোশ্চেন, ডিফাইন দ্য টার্মস মাইক্রোবায়োলজি বা মাইক্রো অর্গানিজম। দেখো মাইক্রো অর্গানিজম কাকে বলে সেটা নিশ্চয়ই সবাই জানো। মাইক্রোবায়োলজি কি অ্যাকচুয়ালি? মাইক্রোবায়োলজি হচ্ছে একটা সায়েন্সেরই ব্রাঞ্চ যেখানে আমরা বিভিন্ন মাইক্রো অর্গানিজমের স্টাডি করে থাকি। মাইক্রো অর্গানিজমের স্ট্রাকচার, মাইক্রো অর্গানিজমের ফাংশন, তার রিপ্রোডাকশন, তার ক্লাসিফিকেশন, তার ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে যখন আমরা স্টাডি করে থাকি, বিকজ আমাদের হেলথ ডিজিজ আইডেন্টিফাই করার জন্য, তখন সেগুলো হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি। বাট মাইক্রো অর্গানিজম কি? মাইক্রো অর্গানিজম হচ্ছে যেগুলো আমাদের কিছু মাইক্রোবস, মানে আন্ডার দ্য মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই, যেগুলো কিছু লিভিং অর্গানিজম হয়ে থাকে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো ধরনের আমাদের মাইক্রো অর্গানিজম হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাইট এ শর্ট নোট অন গ্রাম স্টেনিং টেকনিক। দেখো গ্রাম স্টেনিং টেকনিক আমরা একটা কি, একটা প্রসেস বলতে পারো, একটা টেকনিক বলতে পারো, যেটা আমরা ইউজ করি আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমাদের কিনা, সেটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করে থাকি মেনলি গ্রাম স্টেনিং টেকনিক। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ডিফাইন এপিডেমিওলজি, গিভ দ্য মেজর ইউজ অফ এপিডেমিওলজি। এপিডেমিওলজি মানে কি, বা আমরা বলতে পারি এপিডেমিওলজির কিছু ইউজ আমরা কখন করব, বা এপিডেমিওলজি কখন আমরা অ্যাপ্লাই করব। দেখো এপিডেমিওলজি মানে কি, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ স্টাডি। এপিডেমিওলজি মানে হচ্ছে আমরা সেই ধরনের স্টাডিকে বোঝায় যে স্টাডিগুলো আমাদের কি রিলেটেড, পাবলিক হেলথ রিলেটেড। পাবলিক হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের স্টাডিজ আমরা করে থাকি, দ্যাট ইজ দ্য এপিডেমিওলজি। হেলথ রিলেটেড কোনো ডিজিজ বা হেলথ রিলেটেড কোনো একটা ইভেন্ট, সেখানে আমরা কি করি, সেটার কিভাবে তার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিভাবে সেটা আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে, মানে কতটা ফ্রিকোয়েন্সি সাথে সাথে সেটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, বা হচ্ছে যে আহ, কিভাবে সেটা আমাদের সেটা ডিজিজটা কজ হচ্ছে, সেরকম সমস্ত কিছু যখন আমরা স্টাডি করি একটা লার্জ নাম্বার অফ পপুলেশনের মধ্যে, বা লার্জ নাম্বার অফ হেলথ সিস্টেমের মধ্যে যখন সেগুলোকে আমরা মনিটরিং করে থাকি, সেটা হচ্ছে আমাদের এপিডেমিওলজি। এই এপিডেমিওলজি আমাদের হেল্প কিসে করে, মানে মেজর ইউজটা আমরা কোথায় করব না, এপিডেমিওলজি যদি করে থাকি তাহলে সেখান থেকে আমরা ডিজিজ হওয়ার পেছনে বিভিন্ন কারণগুলো, সেই ডিজিজের ফলে কি এফেক্ট হচ্ছে হিউম্যান পপুলেশনে, মানে হেলথ সিস্টেমে, সেই ডিজিজটাকে কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি, কতগুলো প্রসেস রয়েছে প্রিভেনশন করার, এগুলো সম্পর্কে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি একটা এপিডেমিওলজি স্টাডি করে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, ডেসক্রাইব দ্য রুট বা মোড বা মেথড অফ ট্রান্সমিশন অফ কমিউনিকেবল ডিজিজ। ভেরি ইজি কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে হচ্ছে কি হয় না, আমাদের যে সমস্ত কমিউনিকেবল ডিজিজ রয়েছে, যেগুলো ছড়িয়ে পড়ে, যে সমস্ত কমিউনিকেবল ডিজিজ, সেই কমিউনিকেবল ডিজিজগুলো কি রুটে বা কোন মেথডে সেটা আমাদের কমিউনিকেট মানে ছড়িয়ে পড়ে, সেটা এখানে বলা যায়। দেখো অনেক সময় কি হয়, কমিউনিকেবল ডিজিজ যেগুলো একজন পার্সন থেকে আরেকজন পার্সনে ছড়িয়ে পড়ে, সেখানে আমাদের কি হয় না, আমাদের অনেক সময় ডাইরেক্ট ট্রান্সমিশন হয়ে থাকে, অনেক সময় ড্রপলেটের মাধ্যমেও ট্রান্সমিশন হয়ে থাকে। ডাইরেক্ট ট্রান্সমিশন মানে হচ্ছে যে ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে যেগুলো ট্রান্সমিট করা হয়ে থাকে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে সমস্ত ডিজিজগুলো রয়েছে, বা হচ্ছে বিভিন্ন ধরনের যে ডাইরেক্ট কন্ট্যাক্ট রয়েছে, যেমন ধরো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, বা হচ্ছে যে আমাদের ধরো এই যে লাইক এইডস, বা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে শুধুমাত্র সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ নয়, যেখানে বিভিন্ন ধরনের কি হয় না, ডাইরেক্টলি কন্ট্যাক্ট মানে এরকম হতে পারে যে সাপোজ ধরো অন্যের ব্যবহার করা জিনিসপত্র যদি আরেকজন ইউজ করে, সেখানেও কিন্তু আমাদের বিভিন্ন ডিজিজ হয়ে থাকে, বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজ হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে যেমন টাচিং, কিসিং, হাগিং,
এগুলো থেকে আমাদের কি হয়, অনেক সময় ডাইরেক্ট কন্ট্যাক্টেও আসে। আবার কিছু ডিজিজ থাকে যেগুলো ডাইরেক্ট কন্ট্যাক্টে হয় না, বাট ড্রপলেটের মাধ্যমে হয়ে থাকে, মানে এয়ারের মধ্যে ড্রপলেট ছড়িয়ে পড়ে, সেখান থেকে সেই ড্রপলেটগুলো অন্য পার্সনের বডিতে গিয়ে ডিজিজ তৈরি করে, যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কোভিড, এগুলো আমাদের ড্রপলেট ট্রান্সমিশন ডিজিজ অনেক সময় বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন? দেখো, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলতে আমরা কি বুঝি? হসপিটাল অ্যাকোয়ার্ড মানে হচ্ছে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আর দোজ দ্যাট ডেভেলপ 48 hours or more after a patient admission to a healthcare setting and we are not present in at the time of admission। মানে সাপোজ ধরো কোনো একজন পেশেন্ট যার হসপিটালে যাওয়ার আগে সে পেশেন্ট, তার মধ্যে কোনো ইনফেকশন কি হলো, মানে কিন্তু কোনো ইনফেকশন ছিল না, কোনো ডিজিজ ছিল না, অ্যাকোয়ার্ড কোনো ইনফেকশন ছিল না, বাট হসপিটাল অ্যাডমিশন হওয়ার পরে মেনলি হচ্ছে 48 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টা, মানে 48 ঘন্টার মধ্যে বা হচ্ছে পেশেন্ট অ্যাডমিশনের পরে পরে 48 ঘন্টার মধ্যে, যখন সেই কোনো একটা ডিজিজ সে অ্যাকোয়ার্ড করে নেয় হসপিটাল থেকে বা হসপিটাল এনভায়রনমেন্ট থেকে, তখন কিন্তু সেগুলোকে আমরা কি বলে থাকি, হসপিটাল অ্যাকোয়ার্ড কিছু ইনফেকশন বা ডিজিজ। তো কমন কিছু এক্সাম্পল যেমন কি, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ফ্রম ক্যাথেটার্স। বিভিন্ন সময় কি হয় না, অনেক সময় কিছু ক্যাথেটার এমন ইউজ করা হয় যেখানে কি হয় না, মানে মেনলি কোনো পেশেন্ট যদি থাকে যার ইউটিআই ইনফেকশন আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, যার ক্ষেত্রে ক্যাথেটার ইউজ করা হয়। তো অনেক সময় কি হয়, কোনো কারণবশত বা ভুলবশত এগুলো হয়ে থাকে, ধরো সেই ক্যাথেটার আমরা অন্য কোনো পেশেন্টকে ইউজ করছি, তো সেখানেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি। সার্জিক্যাল সাইড থেকে ইনফেকশন, অনেক সময় সার্জিক্যাল যে সমস্ত প্রসেস রয়েছে সেখান থেকেও কোনো ইনফেকশন হতে পারে, বা হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, অনেক সময় কি হয়, নিউমোনিয়াও কিন্তু আমাদের কমিউনিকেবল ডিজিজ হয়ে থাকে। তো দ্যাট ইজ দ্য আলটিমেটলি ভেন্টিলেটর, মানে ভেন্টিলেটর থেকে এটাও কিন্তু হসপিটাল অ্যাকোয়ার্ড ডিজিজ হতে পারে অনেক সময়। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য আইসোলেশন অফ পেশেন্ট? মানে আমরা পেশেন্ট আইসোলেশন কি বলতে কি বুঝি? দেখো, কিছুদিন আগে কোভিডের সময় আমাদের কিন্তু আইসোলেশন কথাটা প্রচুরবার আমরা শুনেছি। তো পেশেন্ট আইসোলেশন মানে হচ্ছে যে ওই পার্টিকুলার পেশেন্টকে আমরা আলাদাভাবে কোনো এনভায়রনমেন্টে রাখি, দ্যাট ইজ দ্য আইসোলেশন। আইসোলেশন কথার মানে হচ্ছে টোটালি আইসোলেট হয়ে যাওয়া, মানে হচ্ছে বাকি পার্সনের থেকে, আশেপাশে পার্সনদের থেকে নিজেকে আলাদাভাবে করে নেওয়া, বিকজ যাতে কোনো ডিজিজটা খুব তাড়াতাড়ি না অন্যদের ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে, তার জন্য নিজেকে আইসোলেট করে নেওয়া, সেপারেট করে নেওয়া, আলাদা করে নেওয়া কিছুদিনের জন্য, সেটা হচ্ছে আমাদের আইসোলেশন অফ দ্য পেশেন্ট। ঠিক আছে? হসপিটালের মধ্যে যদি পেশেন্ট আইসোলেশন করা হয়ে থাকে, তাহলে কিভাবে? পেশেন্ট আর কিপড ইন সেপারেটেড আইসোলেশন ওয়ার্ড। আইসোলেশন ওয়ার্ড থাকে অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় হসপিটালের মধ্যে, সেখানে পেশেন্টকে সেপারেট করে রাখা হয়, এবং যেখানে কি হয়, একটা গুড ভেন্টিলেশন থাকবে। নেক্সট হচ্ছে নেগেটিভ প্রেশার ফর এয়ারবর্ন ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন ছড়িয়ে যাওয়ার চান্সেস কম, মানে কম থাকবে, সেরকম কন্ডিশনে আমাদের আইসোলেশন করা হয়ে থাকে। এবং সেখানে যারা যাওয়া আসা করে, মানে হসপিটাল স্টাফ, তারা অবশ্যই বিভিন্ন ধরনের পিপিই কিট ইউজ করবে, হাইজিন ইউজ করতে হবে, এগুলো কিছু আইসোলেশন টেকনিক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, অ্যান্টিসেপ্টিক কাকে বলে, ডিসইনফেক্টেন্ট কাকে বলে, স্টেরিলাইজেশন কাকে বলে, ডিসইনফেকশন কাকে বলে? দেখো, অ্যান্টিসেপ্টিক মানে হচ্ছে কি, এটা অবশ্যই একটা ড্রাগস, ইটস এ কেমিক্যাল সাবস্টেন্স, যেটা মেনলি কি হয়, অ্যাপ্লাইড অন লিভিং সিস্টেম। লিভিং সিস্টেম মানে হচ্ছে, ধরো কোনো জায়গায় কোনো কেটে যাওয়া বা কোনো ক্ষত স্থানে, উন্ড স্থানে, সেখানে যাতে কোনো মাইক্রো অর্গানিজম গ্রোথ না হতে পারে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যাতে গ্রোথ না হতে পারে, তার জন্য আমরা কি করি, অ্যান্টিসেপ্টিক ইউজ করি, যেমন ডেটল, স্যাভনল, আয়োডিন, এগুলো আমরা ইউজ করে থাকি। এরা কি করে, মাইক্রো অর্গানিজমের গ্রোথটা বা মাইক্রো অর্গানিজমকে কিল করে দেয়, ইনহিবিট করে দেয়, এগুলোকে আমরা বলে থাকি অ্যান্টিসেপ্টিক। ঠিক আছে? তার মানে অ্যান্টিসেপ্টিক আমরা ইউজ করি, আমরা হিউম্যান বডিতে ইউজ করে থাকি, যেখানে ইনফেকশন বাগেরা হয়ে থাকে স্কিনের মধ্যে, সেখানে আমরা ইউজ করে থাকি। বাট ডিসইনফেক্টেন্ট কি? ডিসইনফেক্টেন্ট অলসো এ কেমিক্যাল সাবস্টেন্স, যেটা আমরা ইউজ করি নন লিভিং সারফেসে। নন লিভিং মানে অনেক সময় ফ্লোর ক্লিনিং করতে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ক্লিনিং করতে, বিভিন্ন ধরনের সাবস্টেন্সকে ক্লিনিং করতে, অনেক সময় আমরা কি করি, বিভিন্ন জায়গায় স্প্রে করে থাকি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় টেবিল, চেয়ার, সারফেসের উপরে আমরা অনেক সময় স্প্রে করে থাকি বিভিন্ন অ্যালকোহলিক কিছু সলিউশন বা হচ্ছে ব্লিচিং পাউডার, এগুলো হচ্ছে কি, দ্যাট ইজ দ্য ডিসইনফেক্টেন্ট, যেগুলো কি করে, কোনো প্যাথোজেন মাইক্রোবসকে কিল করতে সাহায্য করে। ঠিক আছে? নেক্সট, স্টেরিলাইজেশন কি? স্টেরিলাইজেশন হচ্ছে একটা টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে আমরা ইউজ করি কি, আমাদের বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল যে সমস্ত প্যাথোজেন রয়েছে তাদেরকে ডেস্ট্রয় করতে আমরা ইউজ করি স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন অনেক টাইপের করা হয়ে থাকে, ফিজিক্যাল, কেমিক্যাল মেথডে করা হয়ে থাকে, অটোক্লেভিং, ফিল্ট্রেশন, রেডিয়েশন, এগুলো দ্বারা আমরা স্টেরিলাইজেশন করে থাকি।
ঠিক আছে। ডিসইনফেকশন কাকে বলে? ডিসইনফেকশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কি করে আমরা বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমকে রিডিউস করে দিই, এবং বিভিন্ন ক্ষেত্রে সারফেস এরিয়াতে, মানে আমাদের কিছু সারফেস এরিয়া যেগুলো একটু আগে বললাম না, ডিসইনফেক্টেন্ট এজেন্ট, মানে সারফেস এরিয়াতে ইউজ করি, কোনো কিছু জিনিসপত্রের উপরেও আমরা ইউজ করে থাকি সেটাকে ডিসইনফেকশন করার জন্য। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো এখানে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি আমাদের বলা হয়েছে। অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির একটা ডিফারেন্স বলে দেওয়া হয়েছে। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা। অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে যে ইমিউনিটিগুলো আমাদের ডেভেলপমেন্ট হয় বডির নিজস্ব ধারা, অ্যাক্টিভলি বডিতে প্রডিউস হয়, যেগুলো নিজের অ্যান্টিবডি আমরা বলে থাকি, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে যেটা আমরা রেডিমেড ফর্মে আমরা অন্য কোনো সোর্স থেকে, বডির বাইরে অন্য কোনো সোর্স থেকে আমরা পেয়ে থাকি, দ্যাট ইজ দ্য প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে। তো যাই হোক, অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটিটা অবশ্যই একটু ভালো করে সবাই দেখে নিই। ঠিক আছে। নেক্সট, ডিফাইন কমিউনিকেবল ডিজিজ এবং ক্লাসিফাই কমিউনিকেবল ডিজিজ। দেখো কমিউনিকেবল ডিজিজ অলরেডি আমি বলেছি কি। কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যে ডিজিজগুলো আমাদের কি হয়, ছড়িয়ে পড়ে, যে ডিজিজগুলো পার্সন টু পার্সন ছড়িয়ে পড়ে বা পার্সন টু অ্যানিমেলসে ছড়িয়ে পড়ে, সেগুলো কমিউনিকেবল ডিজিজ হয়ে থাকে, এবং এর জন্য মেনলি আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট এগুলো দায়ী কিন্তু। ঠিক আছে। তো কমিউনিকেবল ডিজিজ কত টাইপের হয় না, একটা হচ্ছে বেসড অন মোড অফ ট্রান্সমিশন, মানে ছড়িয়ে পড়ার দিক থেকে যদি আমি তাদেরকে ক্লাসিফাই করে থাকি, তাহলে এয়ারবর্ন ডিজিজ হতে পারে, ওয়াটারবর্ন ডিজিজ হতে পারে। এয়ারবর্ন ডিজিজ মানে হচ্ছে যেগুলো আমাদের ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে, টিউবারকিউলোসিস, মিজল, ইনফ্লুয়েঞ্জা এগুলো। ওয়াটারবর্ন ডিজিজ কোনগুলো? যেগুলো আমাদের কি হয়, কন্টামিনেটেড ওয়াটারের থেকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে। যেমন কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ এগুলো। তো এই আমাদের কিছু কমিউনিকেবল ডিজিজ কিভাবে হয়, নন কমিউনিকেবল ডিজিজ কত টাইপের হয়, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও, কারণ আমাদের সোশ্যাল ফার্মাসিতে এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে, দেখো গিভ দ্য কজেটিভ এজেন্ট এপিডেমিওলজি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড রোল অফ ফার্মাসিস্ট ইন প্রিভেনশন দ্য ফলোয়িং। কিছু আমাদের ডিজিজ রয়েছে, যেই ডিজিজগুলোতে আমাদের কিভাবে তাদের ছড়িয়ে পড়ে, তাদের কতদিনের তাদের কজেটিভ এজেন্ট কি, এগুলো একটু দেখিয়ে দেবো। যেমন হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্সের কজেটিভ এজেন্ট দ্যাট ইজ দ্য ভেরিসোলা জোস্টার ভাইরাস বলে থাকি। কিভাবে ছড়িয়ে পড়ে না, এটা হচ্ছে এয়ারবোন ড্রপলেটের মাধ্যমে আমাদের ছড়িয়ে পড়ে। ক্লিনিক্যাল ফিচার্স কি, মানে ফিভার হবে, ইচিং দেখা যায়। নেক্সট হচ্ছে আমাদের ভেসিকুলার র্যাশ দেখা যায়। নেক্সট, রোল অফ ফার্মাসিস্ট ইন প্রিভেনশন, মানে চিকেন পক্সের ফার্মাসিস্টের রোল কি থাকবে চিকেন পক্সটাকে প্রিভেন্ট করার জন্য? ভ্যাকসিনেশন থাকবে, এডুকেশনাল অ্যাওয়ারনেস থাকবে, হাইজিন প্রমোশন কন্ডিশন থাকবে সেখানে, এবং আইসোলেশন অ্যাডভাইস থাকবে অ্যাজ এ ফার্মাসিস্টের। তখন কিন্তু আমরা চিকেন পক্স ধীরে ধীরে কি করব না, চিকেন পক্স প্রিভেন্ট করতে পারবো। নেক্সট, মিজলসের ক্ষেত্রে মিজলস ভাইরাস মেনলি দায়ী। এটা হচ্ছে এয়ারবর্ন ডিজিজ, ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে স্নিজিং, কাফিং এর থেকে। সিমটম কি, ফিভার হয়ে থাকে, কফ হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের র্যাশ হয়ে থাকে অনেক বেশি, স্কিনে রেডনেস হয়ে যায় অনেক সময়, এগুলো হচ্ছে মেন সিমটম। আর অ্যাজ এ ফার্মাসিস্ট আমাদের কি মানে কি কর্তব্য রয়েছে, কি রেসপন্সিবল রয়েছে? প্রমোট এমএমআর মানে হচ্ছে মাম্পস, মিজল, রুবেলা যে ভ্যাকসিন, সেটা অনেক বেশি ইম্পর্টেন্টলি প্রমোট করা। পাবলিক অ্যাওয়ারনেস, আইসোলেশন, এগুলো হচ্ছে আমাদের অবশ্যই অ্যাজ এ ফার্মাসিস্টের মেন অ্যাডভাইস। মাম্পসের ক্ষেত্রে মাম্পস ভাইরাস ইম্পর্টেন্ট, যেখানে আমরা বলে থাকি প্যারামিক্সিকো ভাইরাস, রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেনলি এখানে সিমটম কি, সোয়েলিং হওয়া স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে, ফিভার হওয়া, হেডেক হওয়া প্রচুর পরিমাণে। আর অ্যাজ এ ফার্মাসিস্ট এখানে মেনলি রেসপন্সিবিলিটি কি হবে, এমএমআর ভ্যাকসিনেশনের জন্য এনকারেজ করা যত তাড়াতাড়ি সম্ভব। নেক্সট হচ্ছে আমাদের সিমটোমেটিক অ্যাডভাইস, মানে সিমটোমেটিক ম্যানেজমেন্ট অ্যাডভাইস প্রোভাইড করা, এগুলো অ্যাজ এ ফার্মাসিস্ট দেখা যায়। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কি হবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অবশ্যই ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, সারফেস কন্ট্যাক্টের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। সিমটম কি, সাডেন ফিভার, চিলস, কাফিং, ফ্যাটিগো এগুলো দেখা যায়। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে কাঁপুনি টাইপের আমাদের ফিভার হয়ে থাকে। এর মধ্যে ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটি থাকে ফ্লু ভ্যাকসিনেশন অবশ্যই প্রোভাইড করা, মানে ফ্লু ভ্যাকসিনেশনের জন্য পেশেন্টকে গাইড করা। নেক্সট হচ্ছে হাইজিন এডুকেশনের জন্য, অবশ্যই কিভাবে হাইজিন মেনটেন করতে হবে তার জন্য গাইড করা। অ্যান্টিভাইরাল গাইডেন্সের জন্য আমাদের কিছু অ্যান্টিভাইরাল ড্রাগসের গাইডেন্সের জন্য পেশেন্টকে অ্যাওয়ারনেস করা, এগুলো হচ্ছে আমাদের মেন ট্রিটমেন্ট। ইনফ্লুয়েঞ্জা মানে সরি, ইনফ্লুয়েঞ্জা কমপ্লিট। টিউবারকিউলোসিস টিবি, যেখানে আমাদের মেনলি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটার জন্য হয়ে থাকে। এটা হচ্ছে এয়ারবর্ন ভায়া কাফ অ্যান্ড স্নিজিং এর মাধ্যমে হয়ে থাকে, কমিউনিকেবল ডিজিজ।
নেক্সট হচ্ছে পারসিস্টেন্ট কাফ, মাইট, সোয়েট, ওয়েট লস, ইমিউনিটি আমাদের ডিক্রিজ হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আমাদের কি মেন সিমটম হয়ে থাকে। তো অ্যাজ এ ফার্মাসিস্ট সাপোর্ট কি দেওয়া উচিত? ডটস থেরাপিতে সাপোর্ট দেওয়া উচিত, ঠিক আছে, মানে ডাইরেক্ট অবজার্ভ থেরাপিতে। নেক্সট হচ্ছে টিউবারকিউলোসিস অ্যাওয়ারনেস ইম্পর্টেন্টলি ভাবে আমাদের সেখানে প্রোভাইড করা উচিত। এগুলো হচ্ছে কিছু বেসিক যেগুলো অ্যাজ এ ফার্মাসিস্ট রেসপন্সিবল থাকে। ডেঙ্গুর ক্ষেত্রে যদি হয়, ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু আমাদের কেন হয়, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ, আমরা কি বলে থাকি না, বাইট অফ অ্যাডিস মসকুইটো, অ্যাডিস মসকুইটোর বাইটের ফলে হয়ে থাকে, হাই ফিভার হয়ে থাকে সিমটমে, জয়েন্ট পেন হয়ে থাকে, ব্লিডিং অনেক সময় দেখা যায়, র্যাশও দেখা যায়। কিন্তু অ্যাজ এ ফার্মাসিস্ট কি রেসপন্সিবল, দ্যাট ইজ দ্য মসকুইটো কন্ট্রোল প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোভাইড করা। নেক্সট অ্যাভয়েড এনএসিআইডি, এই সময় আমাদের এনএসিআইডি ড্রাগসগুলোকে অ্যাভয়েড করা এবং ডেঙ্গু ট্রিটমেন্টিক মেডিসিন ড্রাগস নেওয়া, অ্যাডভাইস দেওয়া, এগুলো হচ্ছে অ্যাজ এ ফার্মাসিস্ট ইম্পর্টেন্ট রোল থাকে, ঠিক আছে। নেক্সট ম্যালেরিয়ার ক্ষেত্রে, ম্যালেরিয়া হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম স্পিসিসের জন্য, প্লাজমোডিয়াম ম্যালেরি কিভাবে হয় না, আমাদের ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর বাইটের ফলে সেটা ছড়িয়ে পড়ে। সিমটম কি কি? সাইক্লিক ফিভার, মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগা, ফিভার হওয়া, অ্যানিমিয়ার কন্ডিশনও অনেক সময় হয়ে থাকে বিকজ অফ দ্য লস অফ আরবিসি। এখানে ফার্মাসিস্টের অ্যাজ এ কেয়ার হিসেবে প্রমোট মসকুইটো নেটস অ্যাওয়ারনেস, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ গাইডেন্স, এগুলো প্রোভাইড করা হচ্ছে অ্যাজ এ রেসপন্সিবল অফ দ্য ফার্মাসিস্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আর কয়েকটা কোশ্চেন বাকি আছে, সেগুলো ডিসকাস করে নিই। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিন অফ হেলথ সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম, গিভ দ্য অবজেক্টিভ অফ হেলথ কেয়ার সিস্টেম। দেখো, হেলথ কেয়ার সিস্টেম কাকে বলে, হেলথ কেয়ার সিস্টেমের মেন উদ্দেশ্যগুলো কি কি? দেখো, হেলথ কেয়ার সিস্টেম হচ্ছে আমাদের কি, এ হেলথ সিস্টেম ইজ দ্য অর্গানাইজেশন অফ পিপল, ইনস্টিটিউশন অ্যান্ড রিসোর্স দ্যাট ডেলিভার হেলথ কেয়ার সার্ভিস ডেলিভার হেলথ কেয়ার সার্ভিস টু মিট দ্য হেলথ নিড অফ পপুলেশন। একটা পপুলেশনের মধ্যে একটা পপুলেশনের মধ্যে যে অ্যাকচুয়ালি হেলথ নিডসগুলো বা একটা পপুলেশনের মধ্যে যে হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি করা হয়, একটা হেলথ সিস্টেমকে প্রপারলি মেনটেন করতে, একটা হেলথ কেয়ার সিস্টেমে সমস্ত পপুলেশনকে প্রপারলি হেলথ প্রোভাইড করতে, হেলথ বেনিফিট প্রোভাইড করতে, এগুলো সমস্ত কিছু আমাদের কিসের মধ্যে আসে না, হেলথ সিস্টেমের মধ্যে আসে। হেলথ সিস্টেমের মেন উদ্দেশ্য কি, হেলথ সিস্টেম করার পেছনে টু প্রোভাইড অ্যাক্সেসেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি অফ হেলথ কেয়ার, মানে প্রপারলি যেন অ্যাফোর্ডেবল প্রাইসে হেলথ কেয়ার সিস্টেম হয়, কোয়ালিটি অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম মেনটেন থাকে, এটা মেনলি উদ্দেশ্য। আর কি, টু রিডিউস ডিজিজ বার্ডেন অ্যান্ড ইমপ্রুভ হেলথ আউটকাম, হেলথের মধ্যে যে সমস্ত ডিজিজ বার্ডেনগুলো সেটা যাতে কমে আসে, অ্যান্ড প্রপারলি যাতে হেলথ আউটকামটা ইমপ্রুভমেন্ট হয়, হেলথ সিস্টেমটা ইমপ্রুভমেন্ট হয়, সেটা হচ্ছে মেনলি উদ্দেশ্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম। দেখো, বেশ কয়েকটা প্রোগ্রাম থেকেও আমাদের কোশ্চেন আসছে অনেক সময়, ঠিক আছে। ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম এটা কি হয় একবার দেখে নাও। দেখো, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম ইজ দ্য পাবলিক হেলথ ইনিশিয়েট, মানে হচ্ছে মিনিস্ট্রি অফ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়, যেটা হচ্ছে আমাদের কি না, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম। এটা মেনলি আমাদের কখন হয়ে থাকে, মানে কখন লঞ্চ করা হয়, 2007 2008-এর এই সময়টা। এটার মেন উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে টোবাকো কনজিউম করা, আমাদের টোবাকো কনজিউমটাকে রিডিউস করে দেওয়া বা মিনিমাইজ হেলথ হ্যাজার্ড যেটা হয়ে থাকে, মানে টোবাকোর ফলে সেই হেলথ হ্যাজার্ডটাকে মিনিমাইজ করে দেওয়া, কমিয়ে নিয়ে আসা, এবং টোবাকোর কি কি আমাদের এফেক্ট রয়েছে সেটাকে অ্যাওয়ারনেস বাড়ানো, প্রিভেনশন করা, রেগুলেট করা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের উদ্দেশ্য, ঠিক আছে। নেক্সট আরেকটা প্রোগ্রাম হচ্ছে দ্যাট ইজ দ্য আরএনটিসিপি, মানে হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকি রিভাইজড ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, আরএনটিসিপি। তো আরএনটিসিপির মেনলি কি করা হয়, এখানে উদ্দেশ্য কি না, অ্যাচিভ আর্লি ডিটেকশন অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট অফ টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিসকে খুব তাড়াতাড়িভাবে ডিটেক্ট করা, ঠিক আছে, আইডেন্টিফাই করা, বা হচ্ছে কমপ্লিটলি ট্রিটমেন্ট কীভাবে টিউবারকিউলোসিস খুব তাড়াতাড়ি করা যায়, সেগুলো আমাদের মেন উদ্দেশ্য এই প্রোগ্রামের। আর কি উদ্দেশ্য, রিডিউস টিউবারকিউলোসিস অ্যান্ড প্রিভেনশন ড্রাগ রেজিস্ট্যান্স, টিউবারকিউলোসিসের বার্ডেন যাতে কমে আসে এবং টিউবারকিউলোসিসটাকে যাতে আমরা খুব সহজে প্রিভেন্ট করতে পারি, সেটা হচ্ছে কি না আমাদের টিউবারকিউলোসিস প্রোগ্রামের মানে আরএনটিসিপির একটা উদ্দেশ্য। আরএনটিসিপি অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ডিপার্টমেন্ট অফ হেলথ কেয়ার অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটাও কিন্তু লঞ্চ করা হয়। যার মধ্যে কি কি ফাংশন থাকে এই প্রোগ্রামের মধ্যে, ডট স্ট্র্যাটেজি ইমপ্লান্টেশন, মানে
ডাইরেক্ট অবজার্ভ থেরাপি যেটা আমরা করে থাকি সেই ডট স্ট্র্যাটেজি ইমপ্লান্টেশন করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি অ্যান্টিবডি মানে অ্যান্টি টিউবারকিউলার ড্রাগস ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে ফ্রিলি, যেটা টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে আমরা ইউজ করি। লাইক বিভিন্ন ধরনের যে ফার্স্ট লাইন ড্রাগসগুলো রয়েছে, ইথাম্বিউটল, পাইরাজেনামাইড, এই সমস্তগুলো। আর কি হয় না, আমাদের স্পুটাম টেস্টিং অ্যান্ড কেস মনিটরিং, স্পুটাম টেস্টিং করা হয়ে থাকে, কেস মনিটরিং করা হয়ে থাকে, কেস স্টাডি করা হয়ে থাকে, বিভিন্ন ধরনেরভাবে বিভিন্ন এরিয়া ওয়াইজ কিছু টেস্ট করা হয়ে থাকে পার্সন টু পার্সনের, যাদের এরকম সিমটম দেখা যায় বা এরকম টিউবারকিউলোসিস লাইক সিমটম, অ্যাকচুয়ালি টিউবারকিউলোসিস নট সিমটম, তো এরকম সিমটম দেখা যায় তাদের ক্ষেত্রে কি হয়, ফ্রিলি স্পুটাম টেস্টিং বা মনিটরিং করা হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্মাকো ইকোনমিক্স থেকে কোশ্চেন আসে। ফার্মাকো ইকোনমিক্স কাকে বলে, ফার্মাকো ইকোনমিক্সের মেন উদ্দেশ্য কি? দেখো, ফার্মাকো ইকোনমিক্স কথাটা কিন্তু আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম, ফার্মাকো ইকোনমিক্স মানে হচ্ছে যেখানে মেনলি কি হয়, ফার্মা অ্যান্ড ইকোনমিক্সের কানেকশন। ফার্মাকো ইকোনমিক্স মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা ব্রাঞ্চ আমাদের হেলথ ইকোনমিক্সেরই একটা ব্রাঞ্চ, যেটাকে আমরা বলা হয় ফার্মাকো ইকোনমিক্স, যেখানে মেনলি কি হয়, দ্যাট ইভ্যালুয়েটস দ্য কস্ট অ্যান্ড আউটকাম। আমাদের যে সমস্ত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট রয়েছে, সেই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলোর কস্ট অ্যাকচুয়ালি কি হচ্ছে, তার আউটকাম কি হচ্ছে, তার বেনিফিটেড কি হচ্ছে, মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ইকোনমিক্যাল যে সমস্ত ব্যাকগ্রাউন্ড সাপোর্ট রিসার্চ, বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন করা, দ্যাট ইজ দ্য আমাদের কোথায় আসে না, এই ফার্মাকো ইকোনমিক্স ডিপার্টমেন্টের মধ্যেই আসে। ঠিক আছে। তো ফার্মাকো ইকোনমিক্স বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট, ফার্মাকো ইকোনমিক্যাল ইভ্যালুয়েশন কাকে বলে যদি সেটা বলা হয়, তাহলে ফার্মাকো ইকোনমিক ইভ্যালুয়েশন ইজ এ কম্পারেটিভ অ্যানালিসিস। যখন আমরা সেটাকে কি করব না, ফার্মাকো ইকোনমিক্স মানে তুমি বুঝতে পেরেছো, দ্যাট ইজ দ্য আলটিমেটলি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের পেছনে যখন আমরা কি করি, কোনো ইকোনমিক্যাল স্টাডি করে থাকি। কিন্তু যখন আমরা কি করি, কোনো একটা পার্টিকুলার ফার্মাকো ইকোনমিক্স ইভ্যালুয়েশন করব, মানে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল যে সমস্ত ইন্টারভেনশনগুলো, মানে কতটা কস্ট হচ্ছে, কতটা আউটকাম বেনিফিট কি হচ্ছে, সেটা যখন আমরা কম্পারেটিভ অ্যানালিসিস করব ডিফারেন্ট ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপরে, ডিফারেন্ট ডিফারেন্ট হেলথ প্রোডাক্টের উপরে, দ্যাট ইজ দ্য আমরা বলে থাকি ফার্মাকো ইকোনমিক্যাল ইভ্যালুয়েশন। ঠিক আছে। তো নেক্সট, দ্যাট ইজ দ্য আলটিমেটলি এই কয়েকটা যে কোশ্চেন তোমাদের আজকে ডিসকাস করলাম, এগুলোই হচ্ছে আমাদের এনাফ। আপাতত এই কোশ্চেনগুলোই রেডি করে নাও। এই কোশ্চেনগুলো রেডি করলে আপাতত আশা করি এখান থেকে পাস করার মতো নাম্বার তোমরা কমন পাবে, এবং যেভাবে তোমাদের গাইড করলাম সেভাবে তোমরা কিন্তু একটু ফলো করে পরীক্ষাটা ভালো করে সবাই দিও। সবাইকে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ারও করো, শেয়ার করা, এবং নিজে সাবস্ক্রাইব করে রেখো, কারণ ফার্মাসির জন্য বিভিন্ন আপডেট তোমাদের আসবে ইন ফিউচারে, ধীরে ধীরে সব পেয়ে যাবে আপডেট, ডিফার্ম জব সমস্ত কিছুতে। অ্যান্ড যদি ডিপ্লোমার পরে কেউ হায়ার স্টাডিজ করতে চাও লাইক বিফার্ম, তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা পরীক্ষা হয়, জিলেটের পরীক্ষা। যদি জিলেটের পরীক্ষায় ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই তার জন্য প্রিপেয়ার্ড হতে হয় জিলেটের জন্য, কারণ হিউজ কম্পিটিশান। তো অনলাইন ক্লাস আমাদের শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, জয়েন করতে পারো, যেখানে স্টাডি মেটেরিয়ালস, প্রপারলি স্টাডি মেটেরিয়ালস, ডিটেলসে ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রপারলি নোটস, নেক্সট মক টেস্ট, এমসিকিউ টেস্ট, এবং হার্ড কপি স্টাডি মেটেরিয়াল একদম রিজনেবল প্রাইসে। তো এই হচ্ছে আজকে আপাতত ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কোনো একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।